সারাদিন হাসপাতালে তিশা ঘুমিয়েছিল। সন্ধ্যার সময় তিশা ঘুম ভাঙে আর জিসানকে পাশে বসে থাকতে দেখে। জিসান তিশার একটা হাত ধরে বসে আছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে সারাদিন কিছুই খায়নি। তিশা একটু নড়ে ওঠার চেষ্টা করলে জিসানের ধ্যান ভাঙে আর নিজে তিশাকে ধরে বসিয়ে দেয়। আমি এখানে কেন? সামান্য একটু হাত কেটেছে, এর জন্য কি হাসপাতালে আনতে হয়? ওনার দিকে তাকিয়ে দেখি চোখগুলো ছলছল করছে। কিছু বলার আগে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হয় ছেড়ে দিলে আমি কোথাও চলে যাব। আমার কাঁধে গরম কিছু পড়ছে, আমি বুঝতে পারছি আর কিছু না। সাহেব আমার নীরবে কাঁদছে, তাই আমিও আর কিছু বললাম না। কিছুক্ষণ পর উনি নিজেই ছেড়ে দিল। আমার কাটা হাতটা জায়গায় একটা কিস করলো। আমি মানুষটাকে যতই দেখি ততই অবাক হই। এত ভালোবাসা পায় কোথা থেকে? ওর হাতটা ধরে কি খাবি বল, আমি নিয়ে আসি। সারাদিন কিছু খাসনি। আমি বাসায় যাব, একবারে বাসায় গিয়ে খাবো। আরে না, ডাক্তার বলেছে আজ রাতে থাকতে, কাল সকালে চলে যেতে। না, আমি আর এখানে এক সেকেন্ডও থাকবো না। আমি কি অসুস্থ যে এখানে থাকবো? আপনি ডাক্তারকে বলুন, তা না হলে আমি পালিয়ে যাব। হা, সবশেষে তুই হাসপাতাল থেকে পালাবি? হ্যাঁ, আপনি না নিলে আমি আপনাকে এখানে রেখে পালিয়ে বাসায় চলে যাব, আর আপনি সারা রাত নার্স আর ডাক্তারদের সাথে বসে বসে গল্প করেন। তাই থাক, আমার এত শখ নেই তোকে রেখে ওদের সাথে গল্প করার। তুই বস, আমি নাইমকে বলে আসি আর ড্রাইভারকে বলে গাড়ি আনতে। তাড়াতাড়ি আসবেন কিন্তু। ওকে, যাবো আর আসবো। আমি নাইমকে বলে তিশাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেললাম। ড্রাইভার ও গাড়ি পার্ক করে গেটের সামনে গিয়ে আসলো। আমি রুমে এসে দেখি ম্যাডাম বেড থেকে নিচে নামছে। আর রে, কী করছিস? নামছি কেন? তোকে বেড থেকে নামতে কে বলেছে? আরে না নামলে যাবো কী করে? আমি এসে ওকে কোলে তুলে নিলাম। আরে রে, করছেন কি? আমার হাত কেড়েছে, পা না, আমি হাঁটতে পারবো না। নামান আমাকে, কেউ দেখলে কি বলবে? একদম চুপ, একটা কথা বললে ফেলে দেবো। কি আপনার এই ভালোবাসা? আমার ভালোবাসা এমনই, তুই জানোস না? আমার কথা না শুনলে আমি কি করতে পারি? আর সব থেকে বড় কথা ম্যাডাম, আমি আপনাকে যখন কোলে করে এনেছি তখন আপনার পায়ে জুতাও ছিল না, আর এখনও নেই। আর আপনি কি খালি পায়ে হেঁটে বাইরে যাবেন? আবার পায়ে 12টা বাজুক। তার থেকে ভালো আমি কোলেই করিনি। আর কিছুই বললাম না, ওনার গলাকে জড়িয়ে ধরলাম। উনি কোলে করে আমাকে গাড়ি পর্যন্ত নিয়ে গাড়িতে বসিয়ে দিল। সারা রাস্তায় আমার হাতটা ধরেই রইল। আমার কাছে দিন দিন জিসানের পাগলামোগুলো ভালোই লাগছে। ওনার সব কিছুর জন্য আমার অভ্যাসে পরিণত হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় এসে পড়লাম। সবাইকে আগেই বলে দিয়েছি আমাদের আসার কথা, তাই সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। রায়হান আর তিশা বাবা মাও এসেছে। ভেতরে গিয়ে দেখি সবাই ড্রয়িং রুমে এসে বসে আছে, সাথে মা বাবা আর ভাইয়াও। আমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। তার মা চোখে তো গঙ্গা যমুনা বেয়ে পড়েছে। আরে মা দেখো, আমি ঠিক আছি, সামান্য একটু কাটছে, তোমাকে দেখাবো, আমি দাঁড়াও। ওই স্যার, দেখাতে হবে না। সন্তানের একটু কাটলে ব্যথাটা বাবা মায়ের বুকে গিয়ে লাগে। তুই এখন বুঝবি না, যখন নিজে মা হবে তখন বুঝবি। হয়েছে, এত কাঁদতে হবে না, এখন মুছো। বাবা আর ভাইয়ের সাথেও কিছুক্ষণ কথা বলে আমরা সবাই একসাথে ডিনার করে নিলাম। মা বাবা আর ভাইয়া কিছুক্ষণ থেকে চলে গেল। আমি কিছুক্ষণ ভাবি আর আমার শাশুড়ির সাথে কথা বলে জানতে পারলাম লাবণী আপুকে ওনার বাবা এসে জোর করে নিয়ে গেছে। কালো আপুকে বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আমি এরপর আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি উনি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে আর কিছু ভাবছে। আমি ওনার সামনে গিয়ে কি মজা, পানিটা খেয়ে আমাকেও দেন, আমি একটু ট্রাই করে দেখি কেমন মজার জিনিস। পিছনে ঘুরে দেখি তিশা দাঁড়িয়ে আমার থেকে সিগারেটটা চাচ্ছে। আমি সিগারেটটা নিবি ওর হাতটা ধরে সামনে এনে পিছনে দিয়ে জড়িয়ে ধরলাম। এবার বল, কি বলছিস? ছেড়ে দেন না কেন এসব ছাইপাস? অনেক দিনের অভ্যাস, ছাড়ি কীভাবে বল? আর সব সময় খাওয়া হয় না, যখন খুব টেনশন বা মন খারাপ থাকে তখন একটু বেশি খেয়ে ফেলে, তাই ছাড়তে বলিস না প্লিজ। আমার সব কিছু তোর, কিন্তু এসব ছাইপাস তোকে ভাগ দিতে পারবো না, সরি। তাহলে বলুন এখন কি এমন চিন্তা করছেন যার জন্য এসব খেতে হচ্ছে? আজ অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারতো, হয়তো তোকে আমি হারিয়েও ফেলতাম। এটা ভাবতেই বুকটা কেঁপে উঠছে, বলতে পারছি না কোনো কিছু। আমার কারণে আজ তোর এই অবস্থা, সরি, আমি তোর খেয়াল রাখতে পারিনি। আমি ওনার সামনে ঘুরে তার হাত দুটো ধরে, যা হবার হয়ে গেছে তা নিয়ে এখন কেন এত টেনশন করছেন? আল্লাহ যদি আমার কপালে আপনাকে লিখে রাখে তাহলে কেউ যত চেষ্টা করুক আমাকে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, একমাত্র মৃত্যু ছাড়া, তাই মনে করবেন। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে, তাই এসব নিয়ে এখন আর ভাববেন না। অনেক রাত হয়েছে, আপনি সারাদিন একটু বিশ্রাম নেন, চলুন ঘুমাবেন। দেখলাম জিসান এখন আমার হাতটার দিকে তাকিয়ে আছে, তাই আমি ওনার মুখটা 2 হাত দিয়ে ধরে কপালে একটা কিস করে দিলাম। উনি কিছুটা শকড হয়ে গেল, ভাবিনি আমি এমন কিছু করব। উনি আমার কোমরটা জড়িয়ে ওনার বুকের সাথে চেপে ধরল। আমি কি ছোটো বাচ্চা যে তুই কপালে কিস করলি? তো কোথায় দেবো, কপালে দিছি এটাই বেশি, তাই নি আমার তো ওটা লাগবে। কোনটা? আমি একটু কপাল কুচকিয়ে বললাম। এই যে ওটা, ওর ঠোঁটটা দেখিয়ে। আরে পাগল নেই, আপনি আসলে একটা লুচু, তাহলে লুচুগুরি একটু করতেই হয়। আমি কিছু বলার আগে আমার ঠোঁটটা নিজের দখলে নিয়ে নেয়। আমিও যেন তার ভালোবাসা পেয়ে সব কিছু ভুলে গেলাম। কতক্ষণ ছিলাম দুজন, খেয়ালই ছিল না। এক সময় আমাকে ছেড়ে আমার কপালে নিজের কপাল রেখে কিছুক্ষণ দুজনে চোখ বন্ধ করেছিলাম। এরপর উনি একটা মুচকি হেসে আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল আর আমার বুকের মাথা রেখে আমাকে জড়িয়ে শুয়ে পড়ল।
ঠিক বিয়ের প্রথম রাতের মতো। আমি ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, হয়তো খুব ক্লান্ত ছিল তাই কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল। সকালে উঠে দেখি সাহেব এখনও ঘুমানো আর আমাকে এমনভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে যে ছাড়াতে পারছি না। আমি একটু নড়চড় করায় উনি খুব বিরক্ত চোখে আমার দিকে তাকালো। কি হচ্ছে, এমন নড়চড় কেন? শান্তি মতো একটু ঘুমাতে দাও বলে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আরে ভাই উঠেন, দেখেন কয়টা বাজে। ঘড়ি দিকে তাকিয়ে দেখি এই মা, এত বেলা হয়ে গেছে। লাফ দিয়ে উঠে পড়ি। তিশা আগে ডাক দাওনি কেন? আজ খুব জরুরি মিটিং আছে, আমার সব কিছু রেডি কর, আমি তাড়াতাড়ি আসছি। আজও আমি কি করে জানবো? যাক, আমি সব কিছু বেডে রেখে নিচে রুমে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম, কিন্তু সাহেব আমার দেরি হয়ে গিয়েছে বলে নাস্তা না করে চলে গেল। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। আমিও সংসার আর জিসানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কিছুদিন পর আমার রেজাল্ট বের হলো। খুব ভালো না করলেও খারাপও করে না। জিসানও খুব খুশি হলো রেজাল্ট দেখে। রেজাল্ট বের হওয়ার পর একদিন আমার শাশুড়ি জিসানকে বললো আমাকে কলেজে ভর্তি করে দেওয়ার জন্য, কিন্তু মিস্টার জিসান মনে অন্য কিছু চলছে। উনি মাকে মানা করে দিল। কিন্তু কেন? তুই চাস না তিশা আরও পড়ুক, নিজের পায়ে দাঁড়াক? মা এতটুকু আনতে আমার সব তেল শেষ করে দিয়েছে। তোমার সাধের বউ একটা আস্ত বড়া পড়া চোর। আরও কলেজে গেলে আমার জীবনে আরও অতিষ্ঠ হয়ে পড়বে। এত বছর ওকে চোখে রাখার জন্য আমি আর রায়হান ছিলাম, কিন্তু এখন কলেজেও যাবে আর টেনশন আমি করবো। আমি নিজের কাছে মনোযোগ দিতে পারবো না। তার থেকে বড় কথা, ও কলেজে গেলে ওর মধ্যে বিরাট পরিবর্তন আসবে, যা আমার জন্য কষ্টকর হবে। তাই ওর কলেজে যাওয়ার কোনো দরকার নেই। যতটুকু পড়েছে আমার জন্য এনাফ। আর এত পড়ুয়া বউ লাগবে না। তুই আসলে আজব। সারা দুনিয়ার ছেলেরা চায় তার বউ উচ্চশিক্ষিত হোক, আর তুই নাকি? আচ্ছা বাদ দে, দেশে যদি পড়তে চায় তখন কি করবি? মা, আমি ওকে খুব ভালো করে জানি, ও নিজেও একবার কলেজে ভর্তির জন্য বলবে না। দেখো, আর যদি ও নিজে ইচ্ছে বলে তখন দেখবো না। তুমি এখন এসব চিন্তা বাদ দাও। আচ্ছা তুই যা ভালো মনে করিস। এভাবে চলছিল দিনকাল। একদিন নিশি আর আমি গল্প করছিলাম ওর রুমে। এমন সময় নিশি আমাকে জিজ্ঞেস করলো, ভাবি কোন কলেজে ভর্তি হবা? আরে বোন বাদ দাও, এত পড়ে কী করবো বলো? কত কষ্ট করে পাশ করেছি জানো? তোমার ভাইয়ের কত অত্যাচার সহ্য করেছি, এখন আর এসব পড়া নিয়ে কোনো রকম যন্ত্রণা সহ্য করতে পারবো না। আমি যেমন আছি ভালো আছি, আর তোমার ভাই আমি কলেজে গেলে আমাকে আরও টর্চার করবে। এভাবে যাবি না, এটা করবি না, কারোর সাথে কথা বলবি না, ব্লা ব্লা ব্লা। এত সব শর্ত মেনে কি কলেজে করা যেতে পারে বল? তার চেয়ে ভালো আমি এখনই আছি। আচ্ছা বাদ দাও, এখন বলো তুমি আমার সাথে যাবে কোথায়? আরে আমার বান্ধবী আয়নের জন্মদিন আজ, তুমি চলো না ভাবি। তুমি গেলে মা আমাকেও যেতে দিবে। আরে অব যাও নন্দিনী, তুমি মার কথা পরে বলো। তোমার হিটলার ভাইকে আমাকে যেতে দিবে? আগে সেটা ভাবো। আচ্ছা আমি সবাইকে রাজি করাচ্ছি, তুমি রেডি হও। আগে তোমার ভাই কি বলে দেখো। শোনো আমার কথা। কে শোনে কার কথা? নিষেধের দৌড়। আমি রেডি হয়ে নিলাম, নীল রঙের একটা শাড়ি পরলাম আর হালকা সাজ করলাম। রেডি হয়ে জিসানকে কল দিলাম, কিন্তু জিসানের ফোন সুইচ অফ। ও মিটিংয়ে থাকলে প্রায় ফোন অফ থাকে তাই হয়তো। আমি তবু অনেকবার কল করলাম, কিন্তু নো রেসপন্স। ভাবি তুমি রেডি হয়েছো? আরে ভাবি তোমাকে তো নীল পরি লাগছে, এত পাম মারতে হবে না। তোমার ভাইয়ের ফোন তো এখন বন্ধ পাচ্ছি, কী করব? তোমার ভাইকে না বলে গেলে অনেক রাগ করবে, তখন আবার আমাকে আস্ত রাখবে না। আরে ভাবি তুমি এত ভয় পাও কেন? আমি তো আছি। আমি মাকে বলে দিয়েছি, মা ভাইকে ফোন করে বলে দিবে। টাহা মিশা কথা। মা নিজেও বলেছে জিসান ভাইকে যেন বলো যাই। ভাবির ব্যাপারে সে রিস্ক নিতে রাজি না। মা বললো ভাইয়া মার উপর কোনো কথাই বলতে পারবে না। দেখো তিশা ফোনটা টেবিলে রেখে নিশির কাছে এসে, সত্যি বলছো তো? তিন সত্যি। এবার চলো। দাঁড়াও আমি ব্যাগটা নিয়ে নিই। তিশা ব্যাগটা তো নিয়েছে, কিন্তু ফোনটা ওখানে রেখে গেছে ভুলে, কারণ কপালে যে আর দুর্গতি আছে তাই। আমি নিশির সাথে আয়নের জন্মদিনের অনুষ্ঠানে গেলাম, কিন্তু সাথে করে ফোনটা নিতে ভুলে গেছি। ফোনটা আমার রুমে রয়ে গেল। কিছুক্ষণ পর আমিও নিশি আয়নের বাড়িতে পৌঁছালাম। আয়নের বাড়িতে এসে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি ভেবেছিলাম অনুষ্ঠানে শুধু আয়নি আর নিশির ফ্রেন্ডরা আসবে, কিন্তু এখানে নিশি আর আয়নের থেকে বড় কিছু লোক আসছে, আর ছেলে মেয়ে একসাথে নাচ গান করছে, যা খুবই অসহ্য লাগছে। নিশি এসব কি? তুমি বললে আয়নের জন্মদিন, তাহলে এরা কারা? এরা নিশ্চয়ই তোমাদের ফ্রেন্ডস না? বয়স অনেক বড় তোমাদের, আর তার উপর এখানে অনেক ছেলেরাও আছে। তোমার ভাইয়া জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। তুমি কেন আমাকে এখানে আনলে? ভাবি বিশ্বাস করে আমিও জানতাম না। আমি ভেবেছিলাম ও শুধু আমাদের ফ্রেন্ডসদের ইনভাইট করেছে, কিন্তু এখানে এসে আমিও কিছুটা হতভম্ব তোমার মতো। আর এরা মনে হয় আয়নের ভাইয়ের বন্ধুরা, কারণ এদের মধ্যে কয়েকজনকে আমি চিনি। যাই হোক, এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না, চলো বাসায় যাই। কিন্তু ভাবি আয়নি, আরে নিশি দোস্ত কখন আসলে? আর এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে চল, দেখো সবাই আসছে। আর এটা কি তোর পিছে? দিশা আমার ভাবি, তোকে বললাম না জিসান ভাইয়ের বউ। ও ভাবি বাইরে কেন? ভেতরে চলুন, আপনি তো সেই সুন্দরী। নিশি তো ঠিকই বলেছে। আমার হাতটা ধরে টেনে ভিতরে নিয়ে গেল। নিশি তার ফ্রেন্ডসদের সাথে ব্যস্ত হয়ে পড়লো। অনেকবার আয়নি বলতে চাইছিল চলে যাওয়ার জন্য, কিন্তু আয়নি কোনো কথাই শুনছে না নিশির। উপায় না পেয়ে আমি ঘরের এক কোণে দাঁড়িয়ে আছি আর আল্লাহ আল্লাহ করছি কোনো বিপদে ফেললাই আমায়। আমি নিশিকে এই ভিডিও অনেকবার ডাকার চেষ্টা করলাম, কিন্তু মিউজিকটা এত জোরে চলছে যে আমার গলার সুর ওর কানে পৌঁছাচ্ছে বলে মনে হয় না। কেন জানি ভীষণ ভয় লাগছে। এদিক দিয়ে জিসান ফোনটা খুলে তিশার ফোনে কল করছে, কিন্তু তিশার কল ধরছে না। ধরবে বা কী করে? ফোন তো বাসায়। এইভাবে অনেকবার কল করার পরও যখন দেখলাম তিশা ফোন ধরছে না, তখন বাসার নাম্বারে কল দিলাম। ফোনটা মা ধরলো। মা, তিশা কোথায়? কেন তুই জানোস না? মানে কি জানবো?
মেয়েগুলো এত করে বলে দিলাম, তোকে বলে যেতে না আর পারি না এদের নিয়ে। কোথায় গেছে, কার সাথে? নিশি আর তিশায়, নিশির কোন বান্ধবীর আয়নের আছে না, ওর নাকি জন্মদিন আজ, ওখানে গেছে দুজন। কি, তুমি অনুমতি কেন দিলে? আরে আমি কি জানি, ওরা তোকে কিছু না বলে চলে গেছে, তাহলে তো যেতে দিতাম না। আচ্ছা আমি রাখি ফোনটা। রেখে নিশিকে কল করলাম, কিন্তু নিশিও কল রিসিভ করছে না। মন তো চাইতেছে দুটারে সামনে ফেলে একটা আছাড় মারতাম। অলরেডি 8টা বাজে, আর এত রাতে মেয়ে দুটো বাইরে, আর ওর তার উপর ফোনও রিসিভ করছে না। আজ শুধু বাসায় আসুক তারপর দেখাচ্ছে বলে জিসান অফিস থেকে বের হয়ে বাসায় গেল। মা কী হলো জিসান, ওরা আসেনি এখনও? না রে বাবা, দুজনকে কল করেছি কিন্তু কেউ কল ধরছে না। এখন তো আমারও টেনশন হচ্ছে। ওকে তুমি টেনশন করো না, আমি দেখছি বলে জিসান রুমে গেল। ফ্রেশ হওয়ার দরকার আগে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করার সময় তিশার ফোনটা রুমে পায়ের আগে চোটে ফোনটা আছাড় মারে। কাপড় চেঞ্জ করে সোজা বাইরে চলে যায়, ড্রাইভারকে ফোন করে অ্যাড্রেসটা নিয়ে নেয়। বিকেলে তিশা ও নিশাকে যে গাড়ি দিয়ে এসেছে আয়নের বাসায়। এত রাত হয়ে গেছে, নিশার কোনো খবর নেই। চিন্তা করতে করতে কারোর সাথে ধাক্কায় হাতে জুসটা আমার শাড়িতে পড়ে গেল। আরে ভাবি কী হলো? আয়নে বললো, এই তো জুসটা পড়ে গেছে শাড়িতে। ভাবি এক কাজ করে তুমি আমার রুমে গিয়ে পরিষ্কার করে নাও, তা না হলে দাগ লেগে যাবে। এই শোনো ভাবি, আমার রুমটা দেখিয়ে দাও। আমাকে একজন সার্ভেন্ট আয়নের রুমটা দেখিয়ে দেয়। আমি রুমে গিয়ে শাড়িটা ভালোভাবে পরিষ্কার করে নিই। রুম থেকে বেরোতে নিব, দেখি সামনে কিছু মানুষ জড়ো হয়ে কথা বলছে, হাসাহাসি করছে আর ড্রিঙ্কস করছে। তা দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেল, কারণ যখন এসেছিলাম তখন কেউ ছিল না, হয়তো সবাই সবার সামনে রুমে ছিল। এখন বের হয়ে গিয়েছি আমি, আর কিছু চিন্তা করে শাড়িটা আঁচলটা দিয়ে ভালো করে নিজেকে ঢেকে তাদের পাশ কেটে চলে যেতে নিলাম। হঠাৎ করে কারোটাকে দাঁড়িয়ে গেলাম, কিন্তু আমার বুকটা ধকধক করছে ভয়, কারণ এখানে আমি একা আর সবগুলো ছেড়ে ড্রিঙ্কস করা। আমি ভয় পেয়ে পেছনে না ঘুরে, জি বলুন, হু আর ইউ? আর এখানে কি করছেন? পার্টি তো নিচে, আপনি এখানে কেন? নিলয় আয়নের ভাই। আসলে আমি একটু আমতামতা করে শাড়িতে জুস পড়েছিল, তাই উনি আমাকে এখানে পাঠালো। আমি একবারের জন্য ঘুরলাম না। তখন ওদের মধ্যে একজন বললো, আর একটু সামনে ঘুরুন, আমরা দেখতে এত খারাপ না। এই কথা বলে সবাই হা হা করে হেসে উঠলো। আমি চলে যেতে নিলে কেউ আমার নাম ধরে ডাক দেয়, তিশা। আমি চমকে যাই, সাথে সাথে পিছনে তাকাই। কি, এ তো রনি, রায়হান ভাই আর জিসানের ফ্রেন্ডস। লোকটা সেদিন আমার কাছে সুবিধার মনে হয়নি, আজ আবার তার সাথে দেখা। খোদা, আরে দেখি তিশা তুমি এখানে, তোমাকে স্মরণ করছিলাম, আর তুমি দেখি সত্যি সত্যি আমার সামনে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। একটু ছুঁয়ে দেখি। রনি ভাই আমার হাতটা ধরতে এলে আমি দুপা পেছনে চলে যাই। আরে রে, ভয় পাও কেন? ভালোই হলো তোমাকে এখানে পেলাম, সেদিন তো কথাই বলতে পারিনি। মেয়েটাকে রনি তুই চিনিস? নিলয় বললো, আরে রায়হানকে চিনস না? ওর বোন তিশা। মেয়েটা অদ্ভুত সুন্দর, আর সব থেকে সুন্দর ওর চোখের চাউনি। কেমনভাবে যেন তাকায়, অনেকটা মায়া কাজ করে, দেখলে দেখতে মন চায়, ও চোখ যেন ফেরানো যায় না। কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে রায়হান রনিকে ভীষণ ভয় পাচ্ছে। হয়তো ওর স্বভাব সম্পর্কে অবগত। রিল্যাক্স ব্রো, ওকে যেতে দে, আমাদের ক্লাসমেটের বোন, তাই আপনি যেতে পারেন। নিলয় বললো। আমি চলে যেতে চাইলে আমার পথ আগলে রনি দাঁড়ায়। আমি ভীষণ ভয় পাই। ভয়ে সেই ছেলেটার দিকে তাকায়, কারণ একমাত্র তার চোখে আমি আমার জন্য কোনো খারাপ কিছু দেখতে পাইনি। মেয়েটি অদ্ভুতভাবে আমার দিকে তাকায়, মনে হয় চোখের ইশারায় বলছে তাকে সেভ করতে। তার চোখের ভাষায় আমি পড়তে পারছি। আমি গিয়ে রনিকে সরে যেতে বললাম, কিন্তু রনি সরবে না। রনি কী করছিস? যেতে দে ওকে, এভাবে সিনক্রিট করবি না আমার বাসায়। তোর ড্রিঙ্কস একটু বেশি হয়ে গিয়েছে বলে মনে হয়। এই জাহিদ, ওকে নিয়ে যায়। জাহিদ রনিকে ধরতে এলে জাহিদকে ধাক্কা দেয়। আমি ওকে, দোস্ত আমার নেশা এখনও চড়েনি, জানোস? ওকে প্রথম দেখার পর থেকে কোনো নেশা কেন আমাকে ধরে না, তাই কথা বলতে দে। চলো তিশা আমার সাথে। রনি আমার হাতটা ধরতে এলে আমি নিলয়ের পেছনে চলে যাই। প্লিজ ভাইয়া, সেভ মি প্লিজ। পারি না, কান্না করে দে। রিল্যাক্স, আমি আছি, আপনি ভয় পাবেন না। নিলয় বললো। রনি নিলয়কে সরিয়ে তিশার কাছে যেতে চাইলে একটি কেউ এসে রনিকে ঠাস করে একটা চড় মারে। উপস্থিত সবাই শক্ত লোকটাকে দেখে, কারণ সে আর অন্য কেউ না, জিসান। রনি ফ্লোরে অনেকটা নিস্তেজ হয়ে পড়ে থাকে, কারণ সে আগের থেকে নেশাগ্রস্ত ছিল, আর জিসানের থাপ্পড়ে আর নড়তেই পারছে না। তিশা, জিসান বলল। আরে তো জিসান। আমি নিলয়ের পেছনে থেকে সামনে তাকে, মনে হয় আমার জানের মধ্যে একজন জান এসেছে। জিসান, তুই এখানে কি করছিস? নিলয় বলল। আর তিশার সাথে কি সম্পর্ক? মনে মনে বলল, তোর বাড়িতে আসার আমার শখ নাই। তাহলে? নিলয় বলল, আমার একটা অমূল্য জিনিস তোর বাড়িতে না বুঝে এসে পড়েছে, তাই আমার জিনিস আমি নিতে এসেছি। জিসান আমার দিকে তাকিয়ে আছে, আর আমি নিচের দিকে ভয়ে। কি সেটা? যা, তোর ঠিকানা বলে আমার ঠিকানা এসে পড়েছে। আমি নিলয়ের সামনে গিয়ে তিশার হাতটা ধরে সামনে নিয়ে এলাম। মিসেস জিসান আহমেদ, তিশা আমার ওয়াইফ, আর আমি আমার ওয়াইফকে নিতে এসেছি। নিলয় যেন আকাশ থেকে পড়লো। এতক্ষণ যে মেয়েকে নিয়ে এত চিন্তামগ্ন ছিল, সে নাকি তারই শত্রুর ওয়াইফ। কিছুটা অ্যাটিটিউড নিয়ে জিসানকে বললো, সুন্দরী বউকে সামলে রাখতে হয়, তা না হলে বাইরে শকুনের অভাব নেই, কখন কি করে বসে, এরপর প্রস্তাবে হবে। সবাই আমার মতো ভালো না, একটু বাঁকা হেসে বললো, আই নো দ্যাট। আমার পাখিকে নজর দেওয়া এত সহজ না। জিসান তিশার হাতটা ধরে চলে যেতে নিলে নিলয়ের কথায় আবার তাকায়। তাহলে পাখি আজ খাঁচা থেকে উড়লো কীভাবে? এটা অসতর্কতার লক্ষণ। পাখি খেয়াল রাখতে না পারলে বলিস, আমি নিয়ে আসবো, আর খেয়ালও রাখবো। জিসান কথাটা অর্থ ভালো করে বুঝতে পারছে, তাই রাগে কটমট করতে করতে তিশার হাতটা ধরে শক্ত করে বাইরে চলে এলো।
জিসান আমার হাতটা এমনভাবে ধরলো মনে হয় হাতটা এখনই ছেড়ে যাবে। আমাকে টানতে টানতে গাড়ির সামনে এনে বসিয়ে দেয়। আমি লুকিং গ্লাসে নিশিকে দেখতে পাই এক গালে হাত দিয়ে কাঁদছে। মনে হয় জিসান ওকে টুস দিয়ে দিয়েছে। এখন আমারটা বাকি। আমাকে আজ কী করবে আল্লাহ জানে। আমার হাত পা যেন এখনই কাঁপছে। কিছুক্ষণের মধ্যে আমার বাড়িতে এসে পড়েছে। নিশে গাড়ি থেকে নেমে দৌড়ে নিজের রুমে চলে গেলো, কিন্তু আমি ভয়ে গাড়ি থেকে নামতে পারছি না। জিসান গাড়ি থেকে বের হয়ে আমার হাতটা ধরে সোজা রুমে নিয়ে গেল। রুমে গিয়ে দেখছি আমার ফোনটা আগে ইন্তেকাল করেছে। এখন আমার বাকি। জিসান সোফায় হেলান দিয়ে বসে পড়েছে চোখ বন্ধ করে, আর আমি অপরাধের মতো দাঁড়িয়ে আছি। কারণ তিনি তুই বাসা থেকে বের হলি, আমি আপনাকে কল করেছিলাম কিন্তু ফোনটা বন্ধ ছিল। ফোন খোলার ওয়েট করলি না কেন? নিশি বলল, মানাকে যেতে অনুমতি দিয়েছে তাই। আমি সত্যি জানতাম না। নিশির কথা বাদ দিয়ে আমাকে বলে যাওয়া তোর উচিত ছিল কি না? বলিস না কেন? ধমক দিয়ে বলো চিচি মানে সরি। ঠাস। জিসান শরীরে সমস্ত জোর দিয়ে থাপ্পড়টা মারে। তাল সামলাতে না পারে আমি গিয়ে বিছানায় পড়ি, তাই ব্যথা কম পাই। কিন্তু জিসানে 5টা আঙ্গুলের দাগ বসে পড়ে গালে। জিসান আমাকে টেনে আবার দাঁড় করে আবার আমার দু বাহু শক্ত করে ধরে। তোর সাহস কী করে হলো আমাকে না বলে বাড়ির বাইরে যাওয়ার? জানোস আজ কি হয়ে যেত যদি নিলয় না থাকতো? সে নিলয় যে আমার আর রায়হানের শত্রু কলেজ থেকে আজও তোকে বাঁচিয়েছে। কেন তুই কিছু বুঝিস না? তোর কি মনে হয় তোকে সারাক্ষণ চোখে চোখে রাখা আমার অপরাধ? আজ তোর কারণে নিলয় আমাকে কি বলেছে শুনিস নে? আমি আমার পাখির খেয়াল রাখতে পারি না। সত্যি কি আমি তোর খেয়াল রাখতে পারি না? বলস না কেন? ধমক দিয়ে বলল। আমি কান্নাজড়িত কণ্ঠে, আই এম সরি, প্লিজ আমি মাফ করে দেন। আমি জানতাম না এমন কিছু হবে। জিসান রাগে তিশাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। আমি হয়তো তোর যোগ্য না, তাই তো তোর খেয়াল রাখতে পারি না। এ কথা বললে দেয়ালে একটা জোরে ঘুষি মারে, আর সাথে সাথে হাত দিয়ে রক্ত পড়তে থাকে। এ কী করলেন? আমি দৌড়ে গিয়ে হাতটা ধরলাম। হাতটা থেকে রক্ত বের হচ্ছে। দোষ আমার ছিল। আপনি নিজেকে কেন আঘাত করলেন? আমি একটা রুমাল নিয়ে সাথে সাথে বেঁধে দিলাম। উনি হাতটা ছাড়িয়ে রুম থেকে চলে গেলেন। আমি জানি অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি আজ। আই এম সরি জিসান বলে ফ্লোরে বসে পড়লাম। তিশা কাঁদতে কাঁদতে ঝর্ণার নিচে বসে পড়লো। না জেনে জিসানকে কষ্ট দিয়ে ফেললো। এইভাবে অনেকক্ষণ ভিজলো। চোখের পানি ঝর্ণার পানির সাথে মিশে যাচ্ছে। এইভাবে অনেকক্ষণ থাকার পর বাইরে বের হয়ে দেখলো জিসান এখনও আসেনি। তাই তিশাও চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লো। খুব ক্লান্তি ঘুমিয়ে পড়েছে। একদিক দিয়ে জিসান ছাদে এক কর্নারে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে আর গভীর চিন্তায় আছে কি হবে এখন। কেন জানি মনে হচ্ছে সামনে অনেক বড় বিপদ আসছে, আর এই বিপদ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় যেন জিসান জানেই না। নীল ও রনি দুজনকে চিনি, আর দুজনে তিশার জন্য বিপদ ডেকে আনবে। এদের চোখ থেকে এত বছর আড়ালে রাখলাম, কিন্তু এখন কেন পারছি না। কেন জানি মনে হচ্ছে খুব শীঘ্রই আমি কিছু হারাবো। এমন সময় জিসানের ফোন বেজে উঠলো। জিসান একটু চিন্তিত হলো। এত রাতে আননোন নাম্বার থেকে কে কল করেছে? জরুরি হতে পারে ভেবে ফোনটা ধরে বলল, হ্যালো। হ্যালো জিসান, কী হলো? ঘুম আসছে না? নিলয় বলল। আমি ভাবছিলাম এখনও ফোন কেন আসলো না। হা হা, আসলে আমরা দুজন শত্রু হলেও দুজন দুজনকে খুব ভালো করে চিনি। আমি এটাও জানি কেন এত রাতে আমাকে ফোন করেছিস, তাই আমি আগে বলে দিই ভালো করে শোন। যার দিকে নজর দিচ্ছিস সে আমার ভালোবাসা, আমার জীবন, আমার রাতের পূর্ণিমার চাঁদ, যা শুধু আমাকে আলোকিত করার জন্য জন্ম ওর। আমার চাঁদকে আমি অন্য কাউকে আলোকিত করতে দেব না। আর এটা কলেজ না, জানিয়ে তোর আর আমার মধ্যে দ্বন্দ্ব হবে বা প্রতিযোগিতা হবে। ও আমার গার্লফ্রেন্ড না, আমার বিবাহিত স্ত্রী। তাই আমি আশা করবো তুই ওর থেকে দূরে থাকবি। রিল্যাক্স, এত চিন্তা করে কী হবে এখন? আমি আপাতত দূরেই থাকবো, কিন্তু মনে রাখিস তিশার ওই চোখের চাহনি আমাকে ঘায়েল করেছে। তাই ওকে বলা এত সহজ না, আর আমি বলতেও চাই না। আসলে রনি ঠিকই বলেছিল, তিশা মানেই নেশা, তাই তো এত পাগলও হয়ে গিয়েছে ও। নিল জাস্ট সেট আপ। আমাকে চুপ করিয়ে লাভ নেই। আমি ততক্ষণে তিশাকে আপন করে পাওয়ার চেষ্টা করবো না যতদিন তুই ওকে আগলে রাখবি। কিন্তু তিশার প্রতি তোর কোনো অবহেলা হলে আমি তিশাকে নিজের কাছে নিয়ে আসবো। আর এতে তুই কেন? তিশাও আটকাতে পারবে না। আর আমি কেমন আর কি করতে পারি এটা তুই ভালো করে জানোস। জিসান নীরব হয়ে রইল। আরেকটা কথা, রনি খুব রেগে আছে, যে কোনো সময় কিছু একটা করবে, সো বি রেডি। তোকে এত চিন্তা করতে হবে না। আরে ভাই, আমি তোর চিন্তা করি না, আমার তো তিশার জন্য চিন্তা হচ্ছে। আর তিশু যেহেতু এখন তোর দায়িত্বে, তাই ওকে সব দিক থেকে রক্ষা করা তোর কাজ, আমার না। জিসান আর কিছু না বলে ফোনটা কেটে দিল। আপাতত নিলয়কে নিয়ে টেনশন করতে চাই না, সমস্যা হচ্ছে রনিকে নিয়ে। এই রনির একটা ব্যবস্থা করতে হবে। জিসান আর কিছু না ভেবে রুমে চলে গেল। রুমে গিয়ে দেখি তিশা শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে গেছে, তাই নিজেও গিয়ে শুয়ে পড়লাম। গভীর রাতে কারো আর্তনাদে ঘুম ভাঙলো। হঠাৎ লাফ দিয়ে উঠে দেখি তিশা কাঁপছে। আমি তাড়াতাড়ি ওর মাথায় হাত দিয়ে দেখি এত ভীষণ জ্বর শরীরে।
এ কি ওর চুল ভিজা? তার মানে ও এত রাতে শাওয়ার নিয়েছে, মনে হয় অনেকক্ষণ ছিল, তাই তো এত জ্বর আসছে। আমি ওর চুলগুলো ভালো করে মুছে দিলাম, ওকে তুলে জোর করে ওষুধ খাইয়ে দিয়ে কপালে পট্টি দিয়ে দিতে লাগলাম। আর ওর গালটাতে আমার আঙুলের দাগগুলো কালচে হয়ে পড়েছে। আমি দাগগুলো মলম লাগিয়ে দিলাম, কিন্তু জ্বর এখনও কমছে না। তাই আর কিছু না ভেবে নিজের শার্টটা খুলে তিশাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম শরীরের তাপ দেওয়ার জন্য। ভোর রাতে তিশার জ্বর চলে গিয়েছে, শরীর থেকে ঘাম বের হয়। সকালে উঠে দেখি জিসান আমাকে আষ্টেপৃষ্টে ধরে ঘুমিয়ে আছে। ওনার ঘুমন্ত ফেসটা একদম বাচ্চাদের মতো দেখতে। কি বলবে, এই মানুষটা এতটা রাগে, আমাকে বকে, আবার সারা রাত বসে আমার সেবাও করেছে। মাঝে মধ্যে মনে হয় আমি ওনাকে এখনও পুরোপুরি চিনিই না। আমি আস্তে করে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। এরপর নিচে গিয়ে সবার জন্য নাস্তা টেবিলে সাজাতে লাগলাম। গালের দাগটা এখনও অনেকটা আছে, তাই চুল দিয়ে ঠেকে রাখলাম। নিচে এসে টেবিলে বসলো, কিন্তু আমি কোনো কথা বললাম না ওর সাথে, কারণ দোষটা সম্পূর্ণ ওর ছিল। ও ভালো করে জানে জিসান কেমন, তবু মিথ্যা বলছে। তাই আমি ওকে দেখে রান্নাঘরে চলে গেলাম। জিসানও কিছুক্ষণ পর নিচে আসলো নাস্তা করার জন্য। কাল থাপ্পড় খেয়েও এই মেয়ের মধ্যে কোনো অনুশোচনা নেই। বুঝছে কালকে ডোজটা কম ছিল, এখনও কন্ট্রোল না করলে এমন ঘটনা আরও ঘটবে। নিশি, বলো ভাইয়া কী বলবে? মুখটা গুমরা করে বলল নিশি। তোর ফোনটা দে তো। কেন? দিতে বলছি দে, অনেকটা চেঁচিয়ে বলল। জিসানের চেঁচানো শুনে রান্নাঘর থেকে দৌড়ে টেবিলে এসে যা দেখলাম, আমি তো শকড। নিশির ফোনটাও আমার ফোনের মতো এন্তেকাল করছে। জিসান নিশির ফোনটা জোরে ফ্লোরে ছুঁড়ে মারলো আর ফোনটা ভেঙে চুরমার। ভাইয়া এ কী করলে? আমার নতুন ফোন। কাল কয়টা কল করেছিলাম, একটা কল রিসিভ করার টাইম হয়নি তোর। তোকে ফোন দিলে যদি তুই ফোন ধরার টাইমই না পাস, তাহলে ফোন দিয়ে কী হবে? আজ থেকে 2 মাস তুই ফোন ছাড়াই থাকবে, এটা তো শাস্তি। এরপর জিসান রাগে গজগজ করতে অফিসে চলে গেল, আর আমি ওর যাওয়ার পথেই চেয়ে রইলাম। নিশিন একা কান্না করতে লাগলো। তখন আমার শাশুড়ি এসে এক ধমক দিল। মা, তুমিও আমাকে বকছো, ভাইয়াকে কিছু বলছো না কেন? কি বলবো, সব নষ্ট মূল তুই। তোর ফোনটা ভাঙছে বলে এত নাটক করছিস, দেখ তোর কারণে এই মেয়েটার কী অবস্থা। আমাকে টেনে নিশির সামনে নিয়ে বলল, তোর কারণে ওকেও শাস্তি পেতে হয়েছে। আমি তোকে বারবার বলেছিলাম না জিসানকে না বলে তিশাকে কোথাও নিতে না। তুই জানিস তোর ভাই কেমন, তবুও তুই মিথ্যা বলে তিশাকে নিয়ে গেলি। এখন আবার আমাকে সে নাটক করছিস। নিশি আমার গালের দাগটা দেখে আমাকে জড়িয়ে কান্না করে দিল। সরি ভাবি, আমার জন্য তোমাকে শাস্তি পেতে হলো। আমি ভাবছি ভাইয়া একটু বকবে, কিন্তু এত কিছু হবে আমি বুঝতেই পারিনি। সরি। ওর কান্না দেখে আমি আর রাগ করে থাকতে পারলাম না। আমি ওকে শান্ত হতে বললাম। ওর কান্না বন্ধ করার জন্য বললাম, নন্দিনী, শুধু তোমার ফোনটা ইন্তেকাল করেনি, আমারটাও কাল শহীদ হয়েছে। কি, তোমার ফোনও ভাইয়া ভেঙে ফেলেছে? আমি বাচ্চাদের মতো ঠোঁটটা উল্টিয়ে। এরপর আমরা দুজনে হেসে দিলাম। সারাদিন জিসান আর কল করেনি, তাই আমিও আর কল দিই নেই। রাতে বাসায় এসে ফ্রেশ হয়ে আবার ল্যাপটপ নিয়ে বসে পড়লো। একটা বারও আমার সাথে কথা বলেনি। একটু পর ডিনারের জন্য নিশে এসে ডেকে গেলে উনি ডিনার করে রুমে এসে বারান্দায় সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে, আর আমি সব কাজ শেষ করে রুমে আজ ইচ্ছা করে দেরি করে গেলাম। ভাবলাম ঘুমিয়ে গেছে, কিন্তু গিয়ে দেখি উনি এখনও বারান্দায়। আমি আস্তে করে ওনার পেছনে গিয়ে জড়িয়ে ধরলাম। সরি, আমি আর এমন কখনো করবো না। আপনাকে না বলে কোথাও যাবো না, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দিন না, প্লিজ। আপনি বললে আমি কান ধরতে রাজি, তবুও ক্ষমা করে দিন। এদিক দিয়ে জিসান তিশার এমন আচরণে হাসবে না কাঁদবে চিন্তা করছি। একদম পিচ্চিদের মতো মাপ চাচ্ছে। আমি ওর হাতটা ধরে ওকে সামনে নিয়ে এলাম। দেখি ও এখনও কান্না করছে। কান্না বন্ধ করো তিশা, আপনি এখন আমার উপর রেগে আছেন। আগে বলুন আমাকে মাফ করেছেন। আমি রেগে নেই, তুই কান্না বন্ধ কর। সত্যি? কিন্তু এরপর এমন যাতে না হয়, মনে থাকবে? আমি মাথা নেড়ে বললাম। উনি আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। এরপর কপালে একটা কিস করে কোলে তুলে নিলেন। বিছানায় রেখে আবারও ভালোবাসার সাগরে ডুব দিলাম আমরা। এভাবে জিসান আর তিশার বিবাহ জীবন ভালোই কাটছিল। তিশাও অনেকটা বুঝতে পারছে জিসানকে, জিসানের ভালো মন্দ সবই এখন খেয়াল রাখে। জিসান যেমন তিশার পছন্দ অপছন্দ সব জানে, তিশাও জানার চেষ্টা করছে। এমনি একদিন আমি ড্রয়িং রুমে এসে গল্প করছি বাড়ির সব লেডিসরা মিলে। আমিও তাহিদ ভাইয়া অফিসে শেষ করে বাড়ির ভেতরে ঢুকে দেখি সবাই অনেক খুশি, শপিংয়ের কথা বলছে, আর কে কী নিবে কে কী পরবে তাই ডিসকাশন চলছে। আমি ব্রোকোজকে জিজ্ঞেস করলাম, হচ্ছে এটা কি, আমার আর এত আয়োজন কিসের জন্য? এর মধ্যে নিচে দৌড়ে এসে বলতে লাগলো, ভাইয়া আমাদের কালই শপিংয়ে নিয়ে যেতে হবে। কেন, এত কিসের শপিং? জিসান বলল। তাহিদ, দুঃখের খবর, তোমার জুমরের বিয়ে ঠিক হয়ে গেছে। তানজিলা বলল, এটা আবার জন্য দুঃখের খবর কেমনে হলো? আর আমার জুমর মানে? আমি কি জুমরকে দত্তক নিয়েছি? ছি তাহিদ, এসব কী বলছো?
মা বললো দেখো না আমার তানজিলা কীভাবে পেঁয়াজ মারছে আমাকে। আচ্ছা বাদ দেও সব, শোন আমাদেরকে বিয়ের 3 দিনে আগে যেতে বলেছে, তাই সবাই সবার গোছগাছ করে নে, হাতে সময় নেই, কাল শপিং করে পরশু চলে যাই আমরা, কি বলিস? মা আমি তো যেতে পারছি না, কাল আমাকে অফিসের কাজে চিটাগাং যেতে হবে, আমি একেবারে বিয়ের দিনে যাব, তোমরা যাও। তাহিদ বলল ভাইয়া চিটাগাং গেলে অফিসের সব চাপ আমার উপর পড়বে, তাই আমি আর তিশা একবারে গায়ে হলুদের দিনে যাব। এ কথা বলে জিসান রুমে যেতে নিল। তিশা এখানে একলা থেকে কি করবে? জিসানও আমার সাথে চলুক, তানজিলা বলল না ভাবি, ও আমার সাথে যাবে, তোমরা যাও। কিন্তু জিসান প্লিজ ভাবি আর কিছু বলো না। সবাই চুপ হয়ে গেল। আর আর আমি আর কি বলবো, জিসান যেহেতু মানা করেছে তাহলে তাহলে ও যা বলবে তাই। তাই আমিও সেখান থেকে উঠে চলে গেলাম। জিসান এমন কেন? তিশাকে কি একলা যাবে? আমরা তো সবাই থাকবে, তাহলে এত কিসের ভয়? তানজিলা বলল ভাবি তুমিও না জানো না, ভাইয়া ভাবিকে বাপের বাড়িতে একদিন থাকতে দেয় না, সকালে দিয়ে আসে আবার রাতে আসার সময় নিয়ে আসে, তাহলে তাহলে এখন কিভাবে দিবে বলো? ঠিকই বলেছ। আমি চা নিয়ে রুমে গেলাম। জিসান মাত্র ফ্রেশ হয়ে বের হলো। আমার হাতটা থেকে চাটা নিয়ে আমাকে কাছে বসিয়ে আমার হাতটা তার মুঠিতে নিল। তিশা আমি জানি তুই রাগ করে আছিস আমি তোকে যেতে মানা করে দিয়েছি বলে, কিন্তু আমার এসব একদম পছন্দ না। বিয়ে বাড়িতে 3 দিন আগে গিয়ে কী হবে? তার উপর অনেক মেহমান আসবে, সবাই গাদাগাদি করে রুমে অ্যাডজাস্ট করতে হবে, আর তা আমার একদম পছন্দ না। এসব আমার কাছে ঝামেলা মনে হয়। আমি নিজে তোকে গায়ে হলুদের দিন নিয়ে যাব, পরের দিন বিয়ে খেয়ে চলে আসবো আমরা, ওকে? আমার কোনো সমস্যা নেই, আর আমি রাগও করিনি, তাই এত চিন্তা না করে চা খান। আমি হেসেই বললাম। জিসানও হেসে দিল। পরের দিন পরের দিন সবাই শপিং করতে গেল, কিন্তু আমি যাইনি, কারণ জিসান নিজে আমাকে শপিং করতে নিয়ে যাবে বলেছে, তাই আমি যাইনি। পরের দিন সবাই চলে গেল বিয়ে বাড়ির উদ্দেশ্যে, আর আমি বাড়িতে একা। 2জন কাজের মহিলা আছে, তবে এর মধ্যে একজন সকালে কাজ করে চলে যায়, আরেকজন এখানেই থাকে। আজ সারাদিন খুব বোরিং কাটলো, কারণ বাসার কেউ নেই বলে। তবে জিসান কিছুক্ষণ পর পর ফোন দিয়ে জিজ্ঞেস করে আমি কি করছি, খেয়েছি কিনা, ব্লা ব্লা। আমি একা বলে বেচারা আজ অফিস থেকে তাড়াতাড়ি আসছে। আমি কাপড়গুলো ভাঁজ করছিলাম, এমন সময় আমাকে পেছন থেকে জড়িয়ে বলে ভালো হয়েছে সবাই 3 দিন আগে চলে গিয়েছে, কি বলিস? আমি একটু বোকার মতো তার দিকে তাকিয়ে বললাম কেন, এতে ভালোর কী হয়েছে? উনি একটু দুষ্টু চোখে তাকিয়ে আমার ঘাড়ে একটা কিস করে বলল 3 দিন মন মতো হানিমুন করতে পারবো। হানিমুনে তো যাওয়ার হলো না, তাই বাসায় হানিমুনের প্ল্যানিং করলে মন্দ কিসের? আমি ওনার মতলব সব বুঝতে পারছি। এই ছাড়ুন আমায় শখ কত হানিমুন করার, আমার কোনো ইচ্ছা নেই ওসব করার। আমি পিচ্ছি মানুষ, আমার হানিমুন করার বয়স হয়নি। তাই চলো তো দেখি আমার বউটা কোন দিক দিয়ে এখনো পিছিয়ে আছে। বলে আমাকে বিছানায় ফেলে আমার হাত ধরে বিছানায় চেপে ঠোঁটে ঠোঁট নিয়ে নে। আমি বাঁচতে চাইলেও সেদিন বাঁচতে পারিনি। এরপর দুজনেই শাওয়ার নিয়ে ডিনারে করে ছাদে বসে চাঁদের আলো দেখেছি, অনেক রাত জেগে গল্প করলাম। এই রাতটা আমার স্মরণীয় রাতের মধ্যে একটি। পরের দিন জিসান সকালে নাস্তা করে অফিসে চলে গেল। আমিও কাজ শেষ করে দুপুরে গোসল করে জোহরের নামাজটা আদায় করলাম। কিছুদিন দুহরের নামাজ শুরু করলাম। বিয়ের আগে রেগুলার পড়া হতো, কিন্তু বিয়ের পর কীভাবে যেন বন্ধ হয়ে গেল, শয়তানে পাইছে মনে হয়। তাই আবার নামাজটা শুরু করলাম। বিকেলে হঠাৎ কাজের মহিলাটা কান্না করতে করতে আমার কাছে আসলো। কী হলো খালা, কান্না করছেন কেন? মাগো আমার মাইয়া, বলেই কেঁদে দিল। কি হয়েছে খালা বলুন, আর কান্না বন্ধ করুন। আমার মায়েরটা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, কে জানি ফোন দিচ্ছে আমার, এখনই যাওয়া লাগবো। তাই নি, ঠিক আছে আপনি এখনই যান। দাঁড়ান আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, আরও লাগলে বলবেন। আমি কিছু টাকা দিলে খালা তাড়াতাড়ি চলে যায়। আমিও দরজা লাগিয়ে জিসানকে কল করলাম, ফোন ধরলো না। কিছুক্ষণ পর সে নিজে কল দিল। হ্যালো। আমি বললাম কল করেছিস? কেন আমাকে মিস করছিস? আরে দুষ্টুমি বন্ধ করুন, আর বাসায় তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আমি একা বাসায়। কেন, খালা কই? তারপর আমি সব বললাম। ঠিক আছে, তুই না না দেখে দরজা খুলবি না, আমিও তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। ওকে বলে ফোনটা কেটে দিলাম। বসে বসে একা একা কী করব, তাই টিভি দেখছিলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দিয়ে ভাবলাম এমন সময় কে আসলো, তাই দরজায় গিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তাই চলে যেতে নিলে আবার কলিং বেল বেজে ওঠে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। মেন গেটের সিকিউরিটিকে কল করলাম, কিন্তু কেউ ফোন ধরছে। আজব, আর এদিক দিয়ে কলিং বেল বেজেই চলেছে। আমি তাড়াতাড়ি অফিসের কাজগুলো শেষ করার চেষ্টা করছি যাতে বাসায় যেতে পারে। হঠাৎ নিলয়ের কল আসছে ফোনে। আমি বিরক্ত হয়ে ফোনটা কেটে দিচ্ছি, কিন্তু বারবার কল দিচ্ছে। এত কল দিচ্ছে সহ্য করতে না পেরে কলটা রিসিভ করলাম। প্রবলেম কি তোর, এত কল কেন করছিস? আমি কল কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছিস না? ইউ ফুল, দরকার না থাকলে কেউ এত কল করে না জানোস না? খুব চিল্লিয়ে বলল। কি হয়েছে নিলয়? তিশা কোথায়? জিসান, নিলয় বলল। আবার শুরু করবি না, নিলয়ের আগে বলেছি। যাচ্ছে সেটা জিসান, তিশার বিপদ। বল তিশা কোথায়?
নিলয় বলল, কেন কি হয়েছে? তিশা তো বাসায়। বাসায় কে আছে ওর সাথে? নিলয় বলল, কেউ নেই, ও একা। কেন, কি হয়েছে? জিসান বাসায় ফোন দে, রনি আজ কিছু করবে, ওনা কি প্ল্যান করেছে, তিশাকে বল সেফ থাকতে। নিলয় বলল, মানে কি বলছিস আর তুই কীভাবে জানলি? আরে এগুলো পরে বলবো, আগে দিশাকে ফোন দিয়ে দেখ ঠিক আছে কি না। নিলয় বলল। জিসান কথাটা শুনে তিশাকে ফোন দিল, কিন্তু তিশা ফোন ধরছে না। বাড়ির ল্যান্ডলাইনে ফোন দিল, কেউ ধরছে না। এখন জিসানেরও টেনশন হতে লাগলো, নিলয়ের এখনও লাইনে আছে। হ্যালো জিসান। জিসান, কী হলো? নিলয় বলল, তিশা ফোন ধরছে না, আমি বাসায় যাচ্ছি এখনই বলে অফিস থেকে রওনা দিল জিসান। নিলয়ও রাস্তায় ছিল। ও জিসানের বাড়ির দিকে গাড়ি বাড়ালো, আর রায়হানও খবর পেল, তাই ও বের হয়ে গেল তড়িঘড়ি করে। উদ্দেশ্য সবার এক, যেই আগে যেতে পারে। এই দিক দিয়ে বাড়ির কলিং বেল বারবার বাজছে। আমি আবার লুকিং গ্লাস দিয়ে দেখলাম কে, এখন দেখি একজন কুরিয়ার ম্যান দরজার সামনে, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না। আমি তবুও জিজ্ঞেস করলাম, কে? ম্যাম, আপনার পার্সেল আসছে, প্লিজ চেক করে বুঝে নিন। কিন্তু আমি কিছু অর্ডার করিনি। ম্যাম, আমি তা বলতে পারবো না, প্লিজ পার্সেলটা কালেক্ট করে নিন, আমার দেরি হয়ে যাচ্ছে। হয়তো বাসার কেউ কিছু অর্ডার করেছে ভেবে দরজাটা খুলি। পার্সেলটা দিন বলে লোকটার দিকে তাকালাম। এতক্ষণ নিচের দিকে তাকিয়ে কী যেন লিখছিল, এখন আমার দিকে তাকালো। আমি লোকটাকে দেখে ভয় পেয়ে গেলাম। এ তো রনি ভাই। আপনি? আর লোকটা আমার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করতে নিলে রনি দরজাটা জোরে ধাক্কা দিয়ে, আর আমি ছিটকে অনেক দূরে ফ্লোরে পড়ে গেলাম। আমি এমন একটা দিনের জন্য কত ওয়েট করছিলাম, আর এত সহজে পেয়ে যাব ভাবতেই পারিনি। এখন কে বাঁচাবে তোকে? রনি আমার দিকে এক পা করে এগোচ্ছে আর বলছে। আমি পড়ে গিয়ে অনেকটা ব্যথা পেয়েছি, তবু শরীরে সব শক্তি দিয়ে উঠে দাঁড়ায়। প্লিজ ভাইয়া, আপনি এখান থেকে যান, জিসান জানতে পারলে আপনাকে খুন করে ফেলবে। তবু রনি আমার দিকে আসছে আর আমি পেছনে যাচ্ছি। তোমার জিসানকে সাহায্য করার জন্যই তো আসছি। ওকে মারলে ও অত কষ্ট পাবে না, কিন্তু তোমায় কিছু হলে ও বেঁচে ও মরে যাবে। হা হা হা। আমার এতটা রাগ উঠলো, সামনে একটা ফুলদানি ছিল, রনির দিকে মারলাম, কিন্তু শয়তানটা গায়ে লাগলো না। আমাকে ধরতে আসলে আমি দৌড়ে একটা রুমে গিয়ে গেট লাগাতে নিই। আর ও তখনই ওর এক হাত দিয়ে গেট আটকে ফেলে। আমি বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে থাকি। আশেপাশে কেউ শুনছে কিনা জানি না। এক সময় রনি খুব জোরে দরজা ধাক্কা দিলে আমি আবার ছিটকে পড়ি, আর এবার গিয়ে খাটের সাথে মাথা লেগে প্রচণ্ড ব্যথা পাই। মাথা ফেটে রক্ত বের হচ্ছে, আর সাথে সাথে আমার মাথা ঘোরাতে থাকে। আমি নিচের ফ্লোরে পড়ে যাই, আমার চোখ বন্ধ হয়ে আসছে। লাস্টবার শুধু দেখতে পেলাম রনি শার্টের বোতাম খুলতে খুলতে আমার সামনে আসছে, আর আমি, হে আল্লাহ আমাকে রক্ষা করো জিসান, জিসান বলেই জ্ঞান হারিয়ে ফেলি। তিশা জ্ঞান হারিয়ে ফেলে, আর আল্লাহর নাম নিয়ে জিসানকে স্মরণ করে চোখ বন্ধ করে ফেলে। তিশা ভাবছে আজ হয়তো ওকে রক্ষা করার জন্য কেউ আসবে না। এই দিক দিয়ে রনি শার্টের বোতাম খুলতে খুলতে তিশার দিকে এগিয়ে আসে, আর ডেভিল হাসি দিয়ে বলে, এবার কে বাঁচাবে সুন্দরী তোমাকে? আজ জিসান বুঝবে আমাকে অপমান করার শাস্তি কি ভয়ানক। রনি তিশার দিকে এগিয়ে যায়, আর তিশার শাড়িটা হাত দিতেই জোরে একটা শব্দ হয়। রনি ভয়ে পেছনে তাকিয়ে দেখে একটা নয় চারটা চোখ ওর দিকে ভয়ানকভাবে তাকিয়ে আছে। জিসান ও নিলয় দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু নিলয়ের আগে পৌঁছায়, কারণ নিলয় জিসানের আগে বের হয়েছিল, কিন্তু বাড়ির ভেতরে ঢুকতে পারছিল না, কারণ ভেতরে থেকে লক করা, আর এত বড় দরজা ও একা ভাঙতে পারছে না। কিছুক্ষণ পর জিসানও এসে পড়ে। ওর কাছে বাড়ির সব দরজা চাবি ছিল। দরজা খুলে দুজনেই ভেতরে ঢুকলো আর চারিদিকে খুঁজতে লাগলো। এমন সময় কিছু পরে শব্দ এলো সামনে একটা রুম থেকে। দরজাটা ভেতর থেকে লাগানো, আর একটা চাবি দিয়েও খুলছিল না। তখনই নিলয় আর জিসান একে অপরের দিকে তাকিয়ে শরীরে সব জোর দিয়ে দরজা লাথি মারলে দরজা ছিটকাইটা ভেঙে যায়। ওরা ঘরে প্রবেশ করে অগ্নি চোখে রনের দিকে তাকায়। পারে না চোখ দিয়ে গেলে খাবে এখন। রনি নিলয় আর জিসানকে একত্রে দেখে ভয়ে বারান্দা দিয়ে পালাতে নেয়, কিন্তু নিলয় রনির পিছনে যায় ওকে ধরতে, আর জিসান গিয়ে তিশাকে ধরে। তিশাকে নিজের কোলে মাথা রেখে ডাকতে থাকে, কিন্তু তিশার কোনো হুঁশ নেই। রায়হানও এসে পড়ে। জিসান তিশা অজ্ঞান হয়ে পড়েছে, ওকে ওর ঘরে নিয়ে যায়। বারান্দায় শব্দ পেয়ে রায়হানও ওখানে চলে যায়, গিয়ে দেখে নিলয় ইচ্ছা মতো রনিকে পিটাচ্ছে। নিলয়, কী করছিস? ছাড় ওকে এখন, জিসান আসুক। নিলয়কে অনেক কষ্টে আটকাতে পেরেছে রায়হান। এদিক দিয়ে জিসান তিশাকে কোলে করে রুমে নিয়ে বিছানায় শুয়ে দিল। মুখে পানি ছিটাতেই তিশা জ্ঞান ফিরে পায়, আর জ্ঞান ফিরে তিশা পাগলের মতো ছোটাছুটি করে। ও ভাবছে রনি মনে হয় ওর সামনে, তাই ও পাগলের মতো চিল্লাতে থাকে আর হাত পা ছোটাছুটি করে। জিসান ওকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু জিসানের কোনো কথাই যেন তিশার কানে পৌঁছাচ্ছে না। জিসান তিশাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু তিশা কিছুতেই শান্ত হচ্ছে না। তাই জিসান একটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা খেয়ে তিশা গালে হাত দিয়ে সামনে বসে থাকা মানুষটাকে দিকে তাকায়। মানুষটাকে দেখে তিশা ছল চোখে মানুষটা বুকের দিকে ঝাঁপিয়ে পড়ে আর চিৎকার দিয়ে কাঁদতে থাকে। জিসান শক্ত করে জড়িয়ে ধরে তিশাকে। তিশা এখনও ভয়ে পুরো শরীরটা কাঁপছে, তাই তিশার মুখটা সামনে এনে দু হাত দিয়ে ধরে আশ্বাস দিলাম, সব ঠিক আছে তিশা, আমি আছি তো, আর আমি থাকতে কোনো ক্ষতি তোর হতে দিব না, বিশ্বাস আছে তো আমার উপর? তিশা এখনও আমার দিকে তাকিয়ে আছে, হয়তো কিছু বলতে যাচ্ছে, কিন্তু আমি জানি ও কী বলবে, তাই ওকে বললাম আর কোনো কথা না। আমি ওর কপালে ফেটে যাওয়া জায়গাটা ড্রেসিং করে দিলাম।
একটা ব্যথার ওষুধের সাথে একটা ঘুমের ওষুধও দিয়ে দিলাম, কারণ ওর বিশ্রামের প্রয়োজন। যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ এসব চিন্তা করে কান্না করবে। ও ঘুমানোর পর আমি ওর কপালে একটা কিস করে ওকে রেখে রুম থেকে বের হলাম। রনিকে স্টোর রুমে একটা চেয়ারে বেঁধে রেখেছে নিলয় আর রায়হান। তুই বাসায় কী করে এলি, আর সিকিউরিটি গার্ড কোথায়? নিলয় বলল, আমি সিকিউরিটি গার্ডকে নেশা দিয়ে বেহুশ করে দিয়েছি, আর কাজের মহিলাকে মিথ্যা ফোন দিয়ে বাসা থেকে বের করেছি, আর নিজের কুরিয়ার ম্যান হয়ে তিশার সামনে এসেছি, তাই ও চিনতে পারেনি আমায় প্রথমে। রনি বলল, এগুলো তোর এসব করতে বুক কাঁপেনি? তুই জানোস জিসান কেমন? তবুও তখন তোকে এখন কে বাঁচাবে বল? রায়হান বলল, হঠাৎ স্টোর রুমে দরজা খুলে জিসান ভেতরে ঢুকে। জিসানের চেহারা দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে, চোখ মুখ সব লাল হয়ে আছে, ওর হাতে একটা হকি স্টিক, আর জিসান ওটা নিয়ে রনের দিকে এগোচ্ছে। নীলয় রায়হান দুজনেই জিসানকে দেখে ভয় পাচ্ছে। এদিক দিয়ে রায়হান ভাবছে আর জিসানকে কন্ট্রোল করা এতই সহজ হবে না। জিসান স্টিকটা দিয়ে রনির হাতে পায়ে ইচ্ছা মতো আঘাত করতে থাকে। রনি এক হাত এক পা ভেঙে দেয়, তবুও যেন ওর মনে শান্তি হচ্ছে না। কিন্তু এইভাবে চলতে থাকলে রনি মারাই যাবে। তাই রায়হানকে জিসানকে বাধা দেয়, কিন্তু জিসানকে একাও আটকাতে পারছে না। তাই নিলয় এসে গিয়ে জিসানকে ধরে, কিন্তু জিসান পাগলের মতো চিল্লাতে থাকে। ওর সাহস কী করে হলো তিশার দিকে হাত দেওয়ার? আমি ওকে ছাড়বো না রায়হান, ওকে আমি মেরেই ফেলবো। জিসান স্টপ, এবার থাম, ওকে ছেড়ে দে। নিলয় বলল, আমার তিশাও নিশ্চয়ই ওর কাছে অনেক রিকোয়েস্ট করেছে ওকে ছাড়ার জন্য, ও ছেড়েছে। আর যদি সময় মতো না আসতো তাহলে কি ও ছাড়তো বল নিলয়? আছে তোর কাছে জবাব? জিসান আবার রনিকে মারতে যায়। সব বুঝেছি ভাই, তবুও একটু শান্ত হ। জিসানকে ধরে বলল রায়হান। রায়হান ও নিলয় কেউ জিসানকে শান্ত করতে পারছে না। হঠাৎ জিসানকে কেউ এসে ঠাস করে একটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে জিসান ও সবাই পেছনে ঘুরে তাকায়। তাওহিদ বাসায় এসে বুঝতে পারে কিছু একটা হয়েছে, তাই ও উপরে উঠতে নিলে স্টোর রুম থেকে শব্দ পায়। তাই দেখতে গেলে জিসান রায়হান ও নীলের কথা শুনতে পায়, কিন্তু জিসানকে এভাবে পাগলামো করতে দেখে ও শান্ত করার জন্য থাপ্পড়টা দেয়। ভাই তুমি কখন এলে? জিসান বলল, কখন আসছি সেটা বড় কথা না, তুই কি করছিস? ভাইয়া আসলে ও স্টপ রায়হান, আমি সব শুনেছি বাইরে দাঁড়িয়ে। আমাকে কিছু বলতে হবে না। নিলয় জিসানকে এখান থেকে নিয়ে যাও তো একটু। কিন্তু ভাইয়া, জিসান বলল, তুই যাবি নাকি থাপ্পড় আর একটা খাবি? জিসান, চল রে ভাই, তোর মাথা ঠান্ডা করা প্রয়োজন। নিলয় জিসানের হাত ধরে ছাদে নিয়ে গেল। রায়হান, তুমি থাকতে জিসান এমন এমন করলো কীভাবে? রনির কিছু হয়ে গেলে কি হবে জিসানের জানো? রনি কি কোনো ছোটোখাটো করে ছেলে? ওর বাবা মা যদি ভেজাল করে কি করবো ভাইয়া? আপনি তো জানেন জিসানের রাগ, আমরা অনেক চেষ্টা করে আটকাতে পারিনি। রায়হান বলল, আচ্ছা ঠিক আছে, আগে ওর জ্ঞান ফেরাও। রনির মুখে পানি মারলে রনি জ্ঞান ফিরে পায়। রনির বাঁ হাতটা ভেঙে দিয়েছে, কিন্তু ডান হাতটা এখনও অনেকটা ভালো। তাওহিদ একটা সাদা কাগজে অনেক কষ্টে রনির সাইন নিয়ে ওর ফ্যামিলিকে খবর দেয়। রনির ফ্যামিলি থেকে ওর বাবা মা ছোটো ভাই আসে রনিকে নিতে। তাওহিদ তাদেরকে সব কিছু বলে আর হুমকি দেয় রনির হাত পা ভাঙার কারণে কোনো কেস যাতে না পড়ে, তাহলে ওর সাইন করা কাগজ আর সিসিটিভি ফুটেজ দিয়ে রনিকে জেল খাটাতে তখন বাধ্য হবো আমরা। রনির ফ্যামিলি রনির কুকর্মের জন্য লজ্জিত, তাই তারা আর কোনো ঝামেলা যেতে চায় না, রনিকে নিয়ে চলে যায়। এদিক দিয়ে জিসান ও নিলয় ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছে। তুই জানলি কীভাবে নিলয়? আমি সারা রাত জার্নি করে আজ সকালে ঢাকায় আসছি, তাই ফোন অফ করে ঘুমিয়েছিলাম। আমার ফোন বন্ধ পাওয়ায় আমার ফ্রেন্ড রাকিব আমার বাসায় এসে আমাকে ডাকতে থাকে। আমি খুব বিরক্ত হয়ে ঘুম থেকে উঠলাম। তারপর ও আমাকে সব বলল। কাল নাকি রনি ক্লাবে বসে ড্রিঙ্ক করেছিল, একটু বেশি করে ফেলেছিল তখন মনে হয়, তাই নেশায় বলে দেয় ও কী প্ল্যান করেছে, আর আজ নাকি তা বাস্তবায়ন করবে। আমি শুনে মেজাজ খারাপ হয়ে গেলো, তাই তাড়াতাড়ি বের হয়ে যাই আর তোকে কল করে। সত্যি কথা বলতে আমি নিজেও আজ ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম হয়তো আমি দেরি করে ফেলেছি। তিশা খুব আবেগপ্রবণ মেয়ে, আজ কিছু বলে নিজেকে শেষ করে দিত, হয়তো আমিও ওকে আর বাঁচাতে পারতাম না। তোকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, তাই বলবো না। আমি জানি তোর মনের কোনো একটা জায়গায় তিশাকে দখল করে রেখেছিস, কিন্তু সরি, আমি ওকে কারোর সাথে ভাগ দিতে পারবো না। নিলয় জিসানের দিকে তাকিয়ে একটু বাঁকা হেসে, তোর কি মনে হয় আমি তিশুকে তোর কাছ থেকে ছিনিয়ে নিব? নিতাম যদি ও তোর গার্লফ্রেন্ড হতো, কিন্তু কারো বউকে তার কাছ থেকে নিতে চাই না, এতটা জঘন্য আমি না। আর আমি ভালো করে বুঝেছি তিশুকে তোর চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারবে না, আমিও না। আমার তিশুর প্রতি ফিলিংসটা একটা অদ্ভুত। প্রথম দেখে এমন ফিলিংস কেন হলো জানি না, কিন্তু আমি ওকে খারাপ নজরে কখনো দেখি না। কিন্তু হ্যাঁ, ওর প্রত্যেক বিপদে তুই আমাকে পাশে পাবি, তুই চাস বা না চাস। আমি ওর কাছে যাওয়ার চেষ্টাও করবো না, দূর থেকে ওর হাসি দেখে শান্তি। তাই ব্রো, আশা করবো তুই আমার ফিলিংসটাকে সম্মান করবি। জিসান নীলের কথাগুলো শুনে একটা মুচকি এসে আকাশের দিকে তাকিয়ে আছে। ওদের মাঝখানে রায়হান এসে ঢুকে পড়লো। নিলয়ের হাতে সিগারেটটা নিয়ে নিচে টানতে লাগলো। জীবনটা প্যারামে হয়ে উঠছে, আর ভালো লাগে না। মুখে একরাশ বিরক্ত নিয়ে কথাগুলো বলছে, আর নিলয় জিসানকে সামলাতে
আমার দম যায়। তুই আবার মাঝখান দিয়ে কোথা থেকে আমদানি হলে বলতো? তোদের মতো পাগলদের দলে আমি যে কী করি আল্লাহই জানে। কি বললি? আরে কারে পাগল বলছিস তুই? এত কিছু হওয়ার পরও তুই কিভাবে আমাকে শান্ত থাকতে বলিস? জিসান বলল, শোন জিসান, সবসময় এত জিদ আর এত রাগ ভালো না। এটা মনে রাখিস, কিছু কাজ ভেবে চিন্তে করতে হয়। কি বলতে চাস তুই? জিসান কিছুটা রেগে বলল, তুই একা না এখন, তোর সাথে ওর বোনের জীবনটা জড়িত, তাই বলতে হচ্ছে। তাবিদ বলল। সবাই পিছনে ঘুরে দেখে তাহিদ ভাই দাঁড়িয়ে আছে, তাই তিনজনে সিগারেটের পিছনে লুকিয়ে ফেলে ঝগড়া বন্ধ করে। হাজারো হোক, উনি আমাদের বড়। তাহিদ ভাই জিসানের পাশে এসে সিগারেটটা দেয়। জিসান ভাইয়ের দিকে তাকিয়ে আছে, আসলে বোঝার চেষ্টা করছে। দেখ তোরা কেউ দুধে দোয়া তুলসী পাতা না, আমি ভালো করে জানি, তাই এত ভালো সাজার দরকার নাই। দে সিগারেট, মাথা ধরে আসছে। জিসানের থেকে সিগারেটটা নিয়ে কয়েকটা ফু দিয়ে বলছে, তুই এখন এখানে জিসান, তিশার জীবনটা জড়িত তোর সাথে। তিশার কোনো শত্রু নেই, কিন্তু তুই তিশার জন্য যে সবার সাথে শত্রুতা করেছিস তা তিশার জন্য ক্ষতি হবে। তোকে আঘাত করতে না পারলে তিশাকে আঘাত করবে, কারণ তিশার প্রতি তুই দুর্বল। আর এসব কারণে কোনো দিন তুই হয়তো তিশাকে হারিয়ে ফেলবি তোরই কোনো শত্রু দ্বারা। তাই বলছি ভাই, মাথাটা ঠান্ডা রাখ, প্রতিশোধ নেই কিন্তু কৌশলে। ডান হাত দিয়ে কাজ করলে বাম হাত যেন না জানে। আমি জানি তুই খুব বুদ্ধিমান, তাই তোকে জ্ঞান দিতে চাই না, কিন্তু বলবো সামনে বার যা করবি বুঝে করবি। জিসান মাথা নেড়ে সায় দিল। ও ভালো করে বুঝতে পারছে ওর ভাই ওকে কি বোঝাতে চাইছে। পরিবেশটা নীরব হয়ে পড়েছে। চারজনের হাতে চারটা সিগারেট। সবাই চুপচাপ বাতাসকে দূষিত করে নিজের কষ্টটাকে ধোঁয়ায় উড়াতে চাচ্ছে। ভাই ভাবি কি জানে তুমি এত সিগারেট খোর? জিসান বলল কথাটি। তাহিদ একরাশ বিরক্তি নিয়ে, শোন জিসানের সব কথা আর বউদের বলতে হয় না। যদি বলি মাথাটা মাথার জায়গায় থাকবে না। আর তোর ভাবি যদি জানে কথা, আমার জীবনটা তেজপাতা বানিয়ে ফেলবে। চুপ থাক। জিসান ও রায়ন মুচকি মুচকি হাসছে, কারণ ওরা ভালো করে জানে তাহিদ ভাই কিছুটা হলেও তানজিলাকে ভাবিকে ভয় পায়, তাই বউয়ের ভয়ে সিগারেটটা খায় না বউয়ের সামনে। সেদিন অনেক রাত পর্যন্ত চারজন মিলে গল্প করলো। এরপরও রায়হান নিলয় চলে গেল। তাহিদ আর জিসানও নিজেদের রুমে চলে গেল। জিসান তিশার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে অনেকক্ষণ রইল। এরপর তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। কেন জানি জিসানের ঘুম আসছে না। হয়তো তিশাকে হারাবার ভয়টা একটু বেশি পেয়েছে আজ। তাই তো নিজের অজান্তে চোখ দিয়ে কিছু নোনা পানি তিশার কপালে পড়েছে। তিশার যদি জাগনা থাকতো তাহলে হয়তো দেখতে পারতো জিসানের কষ্টটা। আজ কেন তোকে হারানোর ভয়টা আজকাল আমার তাড়া করে বেশি। কেন মনে ভয় তোকে ছেড়ে দিলে হয়তো আর পাবো না। বড্ড ভালোবাসি তোকে, আমি পারবো না তোকে ছাড়া থাকতে, আমি পারবো না বলে তিশাকে নিজের আরও কাছে টেনে নেয়। সকালে ঘুম ভাঙলে মনে হয় কেউ আমাকে আষ্টেপৃষ্টে ধরে আছে। মাথাটা উঠিয়ে দেখতে লাগলাম, কেন জানি তাকে নিজে থেকে আজ ভালোবাসতে মন চাইছে। তাই লজ্জা শরম ভুলে তার কপালে গালে কিস করে, তার বুকেও একটা কিস করে নিজের থেকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। তিশাও বলল। কিছুক্ষণ পরে জিসান, ঘুম কেমন হলো ম্যাডামের? আমাকে জড়িয়ে ধরে প্রশ্ন করলেন। ভালো। কখন উঠলেন? তিশা বলল, যখন তুই চোরের মতো আমাকে কিস করেছিলি আর ঘুমের মধ্যে আমার ইজ্জত নিয়ে টানাটানি করছিলি। জিসান বলল। আমি মাথাটা উঠিয়ে আর চোখে তার দিকে তাকিয়ে, আপনি তো ঘুমিয়েছিলেন, জানলেন কি করে? কারণ আমার ঘরে একটা চোর আছে, আর সে চোর আমি ঘুমিয়ে থাকলে আসে, আর এই সুযোগে ওই চোরটা আমাকে আদর করে। জাগানা থাকলে সাহস পায় না। কেমন ভীতু বলো তো? হঠাৎ তিশা জিসানের উপর উঠে পড়ে আর জিসানের কলার ধরে একদম কাছে এসে বলে, ওই কি বললেন? আমি চোর? ভীতু? আমি কি তোকে বলেছি আমাকে যে কিস করেছে আমি তাকে বলছি? ওই হিটলার, এই ঘরে আমি ছাড়া আর কোন চুন্নি আছে? আর কার এত বড় সাহস আমাকে কিস করবে? একদম কাছে গিয়ে কথাগুলো বললাম। এতে আমার গরম নিঃশ্বাস জিসানের মুখের উপর পড়ছে, আর জিসান নেশাবর চোখে আমার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। কী হলো, হাসছেন কেন? সর আমার উপর থেকে, আমি বিশ্বাস করি না তুই একটা আনরোমান্টিক মহিলা। কি এত বড় ইনসাল্ট? আমি নাকি মহিলা? আমি জিসানের মুখটা ধরে ওর ঠোঁটটি নিজে ঠোঁটে দিয়ে আবদ্ধ করে নিলাম। জিসান হয়তো ভাবতেও পারেনি আমি এমন কিছু করব, তাই প্রথমে শক্ত হয়ে বলল, বেচারা। জিসানের এক হাত আমার চুলগুলো আঁকড়ে ধরে আছে, আর এক হাত দিয়ে আমার পিঠে স্লাইড করছে। এভাবে অনেকক্ষণ থাকার পর আমি উঠতে চাইলে আমার কোমরকে আঁকড়ে ধরে ফাজিলটা আমাকে ছাড়ার নামই নেই। তাই আমি একটা কামড় দিয়ে দিই। তিশা কি করলি? বেচারা ঠোঁটটা কেটে গেল, আমাকেও ছেড়ে দিল। আমি তো হেসে কুটি কুটি হয়ে যাচ্ছি। কী হলো মিস্টার জিসান? বউ নাকি রোমান্টিক না? বেশি রোমান্টিক হলে এমন দশাই হবে। আমি হাসছি আর জিসান আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আমি দেখি উনি এখনও তাকিয়ে আছে। কী দেখেন এইভাবে? তোকে, তোর হাসিটা অনেক সুন্দর। নিজের যত কষ্ট আছে সব যেন শেষ হয়ে যায় এই হাসির সামনে। হয়েছে, আর পা মারতে হবে না, উঠুন। অফিসে যাবেন না? আমিও উঠে দাঁড়ালাম, আর তখন জিসান আমার হাত ধরে নিজের কোলে বসিয়ে তার দু হাত দিয়ে আমাকে আবদ্ধ করে ফেললো। আজ অফিসে যাব না। কেন? তিশা বলল,
আজ তোকে নিয়ে সারাদিন ঘুরবো, শপিং করবো, তারপর কাল আমরা ঝুমুর আপুর গায়ে হলুদে যাব। ওকে, তাই ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হওয়া তাড়াতাড়ি। ওকে বলে ওয়াশরুমের দিকে দৌড়ে দিলাম আমি। আরে দাঁড়া, দেখ দেখ চলে গেল। যাক ভালোই হলো, কালকের কোনো কথা মনে না পড়লে ভালো, তাই আজকের দিনে সারাক্ষণ তোর সাথে কাটাবো, জিসান বলল। তিশা ও জিসান নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে গেল। শপিং শেষ করে দুজনে বাহিরে দুপুরে খাবার খেয়ে নিল। এরপর জিসান তিশাকে শহর থেকে একটু দূরে একটা ঝিলের সামনে নিয়ে গেল। চারিদিকে সবুজ, কিছু দূরে কাশপুরে দেখা যাচ্ছে। অনেকেই এই জায়গাটা চেনে না বলে লোকজনও কম আসে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, তিশার খুব পছন্দ হয়েছে। ওরা একটা গাছের ছায়ায় গিয়ে বসলো। চারিদিকে সুন্দর বাতাস বইছে আর বাতাসে তিশার চুলগুলো উঠছে। তিশার সামনে ঝিলের দিকে তাকিয়ে আছে আর জিসান তার মায়াবী তিশার দিকে। জায়গাটা অনেক সুন্দর, আপনি এখানে আগে এসেছেন? তিশা বলল। জিসান সামনের দিকে তাকিয়ে আমি রায়হানার কিছু ফ্রেন্ডস যখনই সময় পেতাম এখানে এসে আড্ডা দিতাম, পছন্দ জায়গাগুলোর মধ্যে এটি। এইভাবে অনেকক্ষণ থাকার পর জিসান ও তিশা সন্ধ্যার দিকে রওনা দেয়। রাতের ডিনারও বাহিরে করে বাসায় চলে আসে পরের দিন। তিশা সব গুছিয়ে মনে করে আমরা কিছুক্ষণ পরে রওনা দেবো। ঝুমুর আপু ফোন দিয়ে প্রিপারেশন করে ফেলছে। আমার হয়ে গেছে, শুধু শাড়িটা চেঞ্জ করে আসি। আমি শাড়িটা নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে নিলে জিসান আমার হাতটা ধরে কাছে টেনে আনে। ওনার বুকে আমার পিঠ ঠেকিয়ে আমাকে জড়িয়ে ধরে আর কাঁধে নিজের থুতনিটা রেখে, কোথায় যাস? শাড়িটা চেঞ্জ করতে ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে। তিশা বলল। তাহলে ওয়াশরুমে কেন যাচ্ছি? জিসান বলল। ওয়াশরুমে না গেলে কোথায় করবো? তিশা বলল। কেন? এখানে ব্রো কুচকিয়ে আমাদেরকে তাকিয়ে বলল। ঠিক আছে তাহলে আপনি বাইরে যান। তিশা বলল। কেন? জিসান বলল। কেন আবার? আপনি না বললেন? তাহলে রুম থেকে বের হন, আমি রুমে শাড়ি চেঞ্জ করি। আমি পারবো না বাইরে যেতে, এখানে আমার সামনে করো। কি? আমার চোখ কপালে উঠে গেল। কি আবার কি? আমি মনে হয় পর কেউ, যেভাবে রিয়েক্ট করছিস। আর কি এমন আছে যা আমি দেখিনি এখনো? জিসান তিশার দিকে একটু আর চোখে তাকিয়ে, তুই কি এমন কিছু লুকিয়ে রেখেছিস যা আমি এখনো দেখিনি? কিরে? উফ, এই লোকটার মুখে কিছু আটকায় না, কিছু আবল তাবল বলে। আমি কি লুকাবো? আর লুকানোর জিনিস তো দেখেই ফেলেছেন, ছাড়ুন, নতুন করে দেখানোর কিছু নেই আমার কাছে। তাই? তাহলে এত লজ্জা কিসের আমার সামনে চেঞ্জ করতে? শাড়ি খুললো বলে জিসান তিশার শাড়িটা এক টান দিয়ে খুলে ফেলল। অবশেষে তিশাকে নিজের সামনে চেঞ্জ করালো জিসান। জিসানের জিদের কাছে তিশার লাজ শরম হার মানলো। তিশার চুল আঁচড়াচ্ছে আর আয়নার দিয়ে জিসানকে দেখছে। জিসান খাটে বসে আধ ছোঁয়া হয়ে মোবাইল টিপছিল। তিশা মনে মনে 1000 টাকা গালি দিচ্ছে জিসানকে, আর রাগে নিজের চুল আঁচড়াচ্ছে, কম ছিঁড়ছে বেশি। গালাগালি কম করো। আর আর আমার রাগ চুলের উপর কেন দেখাচ্ছিস? আর একটা চুল যদি ছিঁড়ে মনেও রাখিস, কি করবো কল্পনা করতে পারবি না। জিসান তিশার দিকে তাকিয়ে কথাগুলো বলছে। বদমাশ বেটা, আমার চুল আমি ছিঁড়বো, তোর কি? এমন হাজারো কথা তিশা শুধু মনেই করতে পারে, বলতে আর পারে না। যা আর আছড়াবো না। তিশার চুলগুলো একটা কাট দিয়ে বেঁধে নিল। জিসান আর চোখ দিয়ে সব দেখছে আর মনে মনে হাসছে। তিশাকে মাঝে মাঝে রাগাতে ভালোই লাগে, তাই তো আজ এমন করলাম। এরপর দুজনে রওনা দিল বিয়ের বাড়ির উদ্দেশ্যে। সারা রাস্তায় জিসান টুকটাক কথা বলল, তিশা তেমন কিছুই বলেনি, একটু অভিমান করে। পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেল। তিশা এই প্রথম জিসানের কোনো আত্মীয়র বিয়েতে এসেছে, আর অনেকে তাকে দেখেনি। তাই বিয়ে বাড়িতে আসতে না আসতেই তিশা ব্যস্ত হয়ে পড়লো। তিশার শাশুড়ির সাথে ওর সাথে কত মানুষের সাথে পরিচয় করে দিচ্ছে, বেচারি এসে বিশ্রাম নিতে পারছে না। হঠাৎ ঝুমুর এসে সবার সামনে তিশার হাত ধরে নিয়ে যেতে লাগলো। আরে আপু কী করছেন? এভাবে গরুর মতো টানছেন কেন? ওনারা কী ভাবে বলুন তো? ঝুমুর একটা রুমের সামনে এসে বলে, দেখো তিশা, কে কী ভাবছে আমার যায় আসে না, কিন্তু তোমার কারণে আমার ভাই জিসান যদি চলে যায় এখান থেকে, তাহলে আমি তোমাকে এই রাতের বেলা পুকুরে ফেলে দেবো। কেন আপু, আমি কি করলাম? কি করলে মানে? এসেই তুমি ব্যস্ত হয়ে পড়লে। আমার ভাই যে তোমার কারণে না খেয়ে আছে তা খেয়াল করছো? কেন না খেয়ে আছে? আমি কি খেতে মানা করছি নাকি তাকে? নাকি এখন তাকে আমার খাইয়ে দিতে হবে? হ্যাঁ তাই দাও, যাও, ও তোমার জন্য এখনও না খেয়ে আছে বলে তুমি নাকি সারাদিন কিছু খাওনি, তাই তোমার সাথেই খাবে। আমি রুমে গেলে আপু বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয় যাতে কেউ এই রুমে না আসে। আমি গিয়ে দেখি সাহেব সোফায় বসে মুখ ফুলিয়ে মোবাইল টিপছে। আমি তার সামনে বসে জিজ্ঞেস করলাম, সমস্যা কী? উনি আমার দিকে একবার তাকালো, আবার সাথে সাথে চোখ সরিয়ে ফেললো। কি হলো, কথা বলছেন না কেন? আর এখনও খাবার খাননি কেন? সোজা হয়ে বসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি খাবো না, তুই যা তোর কাজে। আমাকে নিয়ে ভাবতে হবে না, মুখটা ফুলিয়ে বলল। তাই? আমি ভাববো না তো কে ভাববে বলুন? নাকি এসেই কোনো শাকচুন্নিকে পেয়ে গেছেন? জিসান আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে, মনে হয় চোখ দিয়ে খেয়ে ফেলবে। আমি ভাতটা মেখে তার মুখের দিকে ধরলাম, নিন খান। কী হলো? কিন্তু সে মুখ খুললো না।
আমি নিরাশ হয়ে তার দিকে তাকিয়ে বললাম, আমি কি করব বলুন তো? মা আমাকে বাড়ির মুরব্বিদের মাঝখানে বসিয়ে দিয়েছে, আমি তাকে কি করে বলবো তার পাগল ছেলে যে আমাকে সামনে না পেলে মুখ ফুলিয়ে বসে থাকবে? বলুন তো কী ভাববে তারা? আমারও অনেক ক্ষুধা পেয়েছে, কেউ যদি না খায় তাহলে আমি আর খাবো না। কেউ যদি মনে করে তার একাই জিদ আছে তাহলে ভুল, আমিও তার বউ, আমারও কম জিদ না। এই বলে উঠে যেতে চাই, ও নিলে আমার হাতটা ধরে ফেলে, আমার দিকে ঘুরে হাঁ করলে আমি খাইয়ে দিই এবং নিজেও খেতে থাকি। ঝুমর আপু এসে, কী রোমান্টিক দৃশ্য! তোমাদের দেখে তো আমার হিংসা হচ্ছে গো। তাহলে আমাদের দেখো কেন, নিজের হবু বরকে দেখো। আজ 5 মাস চলেছে তিশা চলে গেছে জিসানকে ছেড়ে। জিসানের ভালোবাসা ত্যাগ করে ঘর সংসারে বাবা মা এমনকি প্রিয় ভাইকে ছেড়ে চলে গেছে। এই 5 মাসে সবাই কিছুটা স্বাভাবিক হলেও একজন মানুষ এখনও স্বাভাবিক হতে পারেনি, আর মনে হয় পারবেও না। সে হচ্ছে জিসান। তিশা চলে যাওয়ার প্রথম 1 মাস নিজেকে ঘরে বন্দি করে রেখেছিল। রাত দিন ঘর থেকে বের হতো না। সারাদিন তিশার ছবির দিকে তাকিয়ে থাকতো। নাওয়া খাওয়া দাওয়া কোনো ঠিক ছিল না। কেউ এসে জোর করে কিছু খাইয়ে দিলে খেয়ে নিত। কারোর সাথে কোনো কথাই বলতো না। দিনটা যেমন তেমন পার হতো, কিন্তু রাতটা তো যেন জিসানে পারে হতো না। প্রতি রাতে জিসান ঘর থেকে কান্নার শব্দ পাওয়া যেত, যা শুনে পরিবারের সবাই কষ্ট পেত, কিন্তু জিসান এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিল না কেউ। জিসান তিশার স্মৃতিগুলো বুকে নিয়ে যেন পার করছে, বলতে গেলে বেঁচে আছে অতীত। আজও মনে আছে সেদিনের কথা। ঝুমুর আপুর গায়ে হলুদে তিশা নিজ হাতে আমাকে খাইয়ে দিচ্ছিল, আর তা দেখে ঝুমুর আপু কত কথা বললো। তার সাথে কিছুক্ষণ পর তাল মেলাতে আমরা বাকি সব কাজিনরাও চলে এলো। তারা তো হাসাহাসি করছে আমাদের ভালোবাসা দেখে। কী গো ভাবি, মামির কথার জবাব দিলে না? দিশা বলল, কী কথা রে? জিসান বলল, ভাবি চুন্নমুন্নু কবে আসবে? কাজিন দিশা বলল, ও এ কথা, মামিকে বলে দিস প্রসেসিং চলছে, রেজাল্ট খুব শীঘ্রই পাবে। তিশার দিকে তাকিয়ে এক চোখ টিপ মারে জিসান, আর তখনই সবাই হু হু করে হেসে দিল। আমি তো অবাক, এই লোকটার কথা শুনে। এই লোকটা আসলে লজ্জা শরম নেই, বড় ছোট কিছু মানে না, ভাই বোনদের সামনে কী সব বলছে মনে মনে। তিশা বলল। আমি একটু রেগে বললাম, এই আপনি চুপ থাকবেন? কী সব বলছেন? এখানে বড় আপু বসে আছে না? দেখো তিশা, তুই মাইন্ড করলে করতে পারিস, কিন্তু এরা কেউ মাইন্ড করবে না, কারণ এগুলো এক একটা বদের হাড্ডি। একটু সুযোগ পেলে বাসরাতে কী করছে তা জানার জন্য উঠে পড়ে লেগে যাবে। জিসান বলল, আমি জানতাম আপনি একজন বেহায়া, এখন তো দেখছি সবগুলো একই দলের আপনারা। তিশা বলল, আহা ভাবি রাগ করো কেন, আমরা তো একটু মজা করি, এছাড়া আর কিছু না। আর আমাদের স্বপ্নে তোমার বাসরাতের কাহিনী শোনার তা আমরা আগেই জেনে গেছি। জিসানের কাজিনটা বলল। আমি তো অগ্নিদৃষ্টিতে জিসানের দিকে তাকালাম। বেচারা এই প্রথম আমাকে মনে হয় ভয় পেল। তিশা বলল, ভয়? বেচারা শুকনো একটা ডোক গিললাম। দেখবো, আমি কিছু বলিনি। এসব কি বলার জিনিস বলো? এই পিচ্চিগুলো ইদানিং বেশি পেকে গেছে। আপুর বিয়ে পর এগুলো সবাই এক এক করে বিদায় করতে হবে। জিসান বলল, এই দলের বইরা লাজ শরম কম থাকে, সে দলের পিচ্চিরা তো পাকবেই। বলে চলে গেলাম এখান থেকে। এখানে থাকলে আমি পাগল হয়ে যাবো। তিশা বলল, আরে কই যাস, দাঁড়া, তোর বইরাটাকে সাথে করে নিয়ে যা। আর দেখলি তোদের কারণে আমার বউটা রাগ করলো। জিসান বলল, হয়েছে ভাই, আর বলতে হবে না, এবার যাও, তোমাকে ডাকছে বাইরে। জিসানও চলে গেল। সন্দেহ হলুদ আরম্ভ হলো। আজ তানজিলা তিশাকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। নর্মালি তিশা এত সাজে না, তাই তানজিলা একটু জোর করে সাজিয়ে দিল। আজ তো তিশার দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না। দেখো, আমি বলে দিলাম জিসান আজ তোমাকে দেখলে আবার প্রেমে পড়বে। তিশাকে আয়নায় দাঁড় করে তানজিলা কথাগুলো বলল। তানজিলা ভাবির কথা শুনে আমার নিজেরই লজ্জা লাগছে। আমিও তাই জিসানের রিয়েকশন দেখার জন্য রুমে গেলাম, যেখানে জিসান রেডি হচ্ছিল। হলুদ কালার পাঞ্জাবি, বুকের সামনে একটা ময়ূরী দেওয়া স্টোনের। দেখতে আমার হিটলারটাকে কোনো হিরোর থেকে কম লাগছে না, তাই আমিও ঢ্যাং ঢ্যাং করতে করে জিসানের সামনে দাঁড়ালাম। রেডি হচ্ছিলাম, এমন সময় আয়নায় তিশাকে দেখতে পেলাম। ওকে দেখে আমার মেজাজটা বিগড়ে গেল। এত সাজগোজ কেন? আর নিজের বিয়ে তো এত সাজ দিয়ে নেই, আর এখানে মহারানীর অন্যের বিয়েতে পরি সেজে ঘুরছে। ওকে দেখলে যে কোনো ছেলে মাথা নষ্ট হয়ে যাবে, তখন আমার যন্ত্রণা। জিসান বলল, বলেন তা আমাকে কেমন লাগছে? তিশা বলল, এভাবে সং সেজেছে কেন? অনেকটা ধমক দিয়ে, চোখে মুখে এসব কি? এত সাজগোজ কোন খুশিতে? আমাকে দিয়ে হয় না নাকি? আশিক আরও লাগবে তোর? কার জন্য সেজেছিস? আমি না তোকে এসব লাগাতে মানা করেছি? বলে একটা টিস্যু নিয়ে আমার ঠোঁটে লিপস্টিকটা নিজে মুছতে লাগলো। এই যে লিপস্টিক ঠোঁটের চারপাশে আরও ছড়িয়ে গেল, কি ছুঁড়ে ফেলে। এখনই মুখ দিয়ে আস, আর এসব কিছু খোল। আমি কি বলছি কানে যায় না? আমি সামনে দাঁড়াবার সাথে সাথে জিসান চিল্লিয়ে উঠলে। আমি ওর চিল্লানিতে ভীষণ ভয় পেয়ে গেলাম, কারণ এর আগে এমন কখনো করেনি। আমি কিছু বোঝার আগে নিজে লিপস্টিক মোছার চেষ্টা করলো, না পেরে আমাকে মুখ ধুতে পাঠালো। আমার মন চাইছিল ওনার মাথাটা ফাটাই ফেলে শয়তান বজ্জাত নিজে নায়ক সেজে যাবে, কিন্তু আমি সাজলে দোষ। আমি তাড়াতাড়ি মুখ ধুয়ে শাড়িটা পাল্টে নিলাম, হালকা গহনা আর একদম সিম্পল সাজ দিলাম। আর এতক্ষণ উনি মুখ ফুলিয়ে বসে বসে দেখছিলেন আমি কি করি। আমি রেডি হয়ে বাইরে চলে গেলাম। পুরো গায়ে হলুদে আমি আর কোনো কথাই বলিনি।
ওনার সাথে। তানজিলা ভাবি আমাকে দেখে 420 ভোল্টেজে ঝটকা খেলো মনে হয়। তিশা এইসব কি, কত কষ্ট করে সাজিয়ে দিলাম তোমায়, আর তুমি? ভাবি আপনি তো জানেন আমি বেশি সাজি না, আমার খুব অস্বস্তি লাগছিল তাই ওসব খুলে ফেলেছি। সত্যি তাই নাকি জিশান কিছু বলেছে? তানজিলা বলল, আরে না ভাবি, চলুন আপুকে হলুদ দিয়ে আসি। চলো। জিসান দূর থেকে তিশার কথাগুলো শুনেছে। তিশা কখনো ওদের স্বামী স্ত্রীর কথা কাউকে বলে না। তিশার এই দিকটা জিসানের সবসময় মুগ্ধ করে। জিসানকে কেউ খারাপ ভাবুক তাও চায় না, কারণ জিসান কেমন আর কেমন করে তা তিশা দেরিতে হলেও বুঝেছে। সেদিন জিসান চুপি চুপি কিছু পিক তুলেছিল, সেই ছবিগুলো আজ দেখছে আর চোখ দিয়ে মনে অজান্তে অশ্রু ঝরছে। কেন করলি তিশা আমার সাথে এমন? কেন? কি কি দোষ ছিল আমার? কেন এত কষ্ট দিলে আমায়? কেন আমায় ছেড়ে গেলি? কী নিয়ে বাঁচবো আমি? কী নিয়ে থাকবো বল তিশা? হাতের ফোনটা আছাড় মেরে, আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না তিশা, কোনোদিনও না। জিসান ওর মাথাটা ধরে চিৎকার করে বসে পড়লো। জিসানের চিৎকার শুনে বাড়ির সবাই এসে পড়লো। জিসান ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মা, আমার তিশাকে এনে দাও প্লিজ মা, আমি যে ঘুমাতে পারছি না মা, আমি যে শান্তি পাচ্ছি না, আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে, আমার তিশাকে চাই, যেখানে থেকে পারো এনে দাও মা, বলে জিসান কাঁদতে লাগলো ঠিক একটা ছোট বাচ্চার মতো। সামনে দাঁড়িয়ে তানজিলা নিশিও কাঁদছে, আর তাওহিদ নীরবে সব দেখছে। কিন্তু তাওফিক সাহেব ছেলের এমন অবস্থা সইতে না পেরে সেখান থেকে চলে যায়। জিসান কাঁদতে কাঁদতে এতটাই ক্লান্ত হয়ে যায় যে জ্ঞান হারিয়ে ফেলে। সবাই অনেক কষ্ট করেও যখন জ্ঞান ফেরাতে না পারে তখন তাড়াতাড়ি সবাই জিসানকে হাসপাতালে নিয়ে যায়। রায়ান খবর পেয়ে হাসপাতালে চলে আসে। সবাই রুমের বাইরে দাঁড়িয়ে আছে ডাক্তারের জন্য। ডাক্তার নাইম জিসানকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। অবশেষে জিসানকে দেখে বাইরে বের হয়ে আসে। কি হলো নাইম, সব ঠিক আছে? জিসান কেমন আছে? তাহিদ বলল, ভাইয়া ও মনে হয় অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছে, তার উপর শরীর অনেক দুর্বল, মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করে না, আর এইভাবে ও শারীরিক ও মানসিক সবভাবে ভেঙে পড়েছে। এখন তো ঠিক আছে, কিন্তু এইভাবে চলতে থাকলে বেশি দিন ঠিক থাকবে না। ওকে তো যত তাড়াতাড়ি পারেন স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? তুমি চিন্তা করো না, আমি আমার ভাইকে এভাবে ভাঙতে দেব না। আমি ওকে স্যালাইন আর ঘুমের ওষুধ দিয়ে দিয়েছি, তাই ও আজ রাত আর উঠবে না। একজন বাদে সবাই চলে যেতে পারেন। নাইম বলল, ঠিক আছে। তাওহিদ গিয়ে ওর মার পাশে বসলো। তাওহিদের মা এখনও কান্না করছে। মা প্লিজ কান্না বন্ধ করো। জিসান, ঠিক আছে তোমরা চলে যাও, আমি আছি জিসানের সাথে। তাওহিদ, আমার জিসানকে বাঁচা বাবা, ও নিজেকে শেষ করে দেবে। মা হয়ে আমি আর দেখতে পারছি না আমার ছেলেকে ফিরিয়ে আন তাওহিদ, আমি আর পারছি না। তুমি চিন্তা করো না, আমার ভাই এতটা দুর্বল না, ওকে আমি আবার আগের জিসান করে তুলবো, একটু ধৈর্য ধরো আর আল্লাহকে ডাকো। সে রাতে তাহিদ আর রায়হান বাদে সবাই চলে যায়। ঠিক 3 দিন পর জিসানকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার পর জিসানকে কেউ একলা থাকতে দেয় না, কেউ না কেউ সারাক্ষণ ওর সাথে থাকে। কিন্তু রাতে জিসান কাউকে সাথে থাকতে দেয় না, ও একলাই থাকবে বলে সবাইকে জানিয়ে দেয়। কিন্তু রাতে তাহিদ এসে ওর পাশে বসে নিজে একটা সিগারেট জ্বালিয়ে জিসানকে দিয়ে এগিয়ে দেয়। কেন আসছো ভাইয়া? আমি এখন ঠিক আছি, আমাকে নিয়ে টেনশন করো না, এত তাড়াতাড়ি মরবো না। কিন্তু সবাইকে মারার প্ল্যানিং করছিস তাহিদ? জিসান ভাইয়ার দিকে তাকিয়ে আছে। তুই কষ্টে থাকলে আমরা কিভাবে সুখে থাকবো বল? তুই কি আমার ভাই বল তো? আমার ভাই কবে থেকে এতটা দুর্বল হয়ে পড়েছে? তাহিদ বলল, ভালোবাসার মানুষটাকে যখন পাশে না থাকে তখন নিজেকে এমনই দুর্বল মনে হয়, তুমি বুঝবে না হারানোর বেদনাটা কি। জানো জিসান, তোর ভাবি কি বিয়ে করার আগে এক মেয়ের সাথে আমার 3 বছরের রিলেশন ছিল। অনেক ভালোবাসতাম তাকে, এতটাই যে ওকে ছাড়া নিজেও চিন্তা করতে পারতাম না। কিন্তু একদিন ও নিজে থেকে সম্পর্ক ব্রেকআপ করে নিয়েছে। কারণ কী ছিল জানিস? ও জয়েন্ট ফ্যামিলিতে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে না। তখন নিজেকে খুব অসহায় মনে হয়েছিল, সব কিছু শেষ করতে দিতে মনে চাইছিল। ঠিক তখনই আমার জীবনে আসার আলো হয়ে তানজিল আসলো। তানজিল আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমার সম্পর্কে সব জানতো, তবু আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। বাসর রাতে আমি ওকে বলেছিলাম আমি হয়তো আর ভালোবাসতে পারবো না, কিন্তু তোর ভাবি কি বলেছিল জানিস? সমস্যা নেই, আমি শিখিয়ে দেবো। আজ দেখ, তোর ভাবি আমাকে নতুন করে ভালোবাসতে শিখিয়ে দিয়েছে। আজ আমার মনে হচ্ছে তানজিলাই আমার জন্য বেস্ট, তাই তো আল্লাহ ওকে আমার সাথে এক সুতায় বেঁধে দিল। জিসান কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে, তুমি কি আমাকে তিশাকে ভুলে যেতে বলছো? তিশা আমার গার্লফ্রেন্ড না, বউ ভাইয়া, তাই তো ওকে ভুলতে পারছি না। ওকে খুঁজে বের করতে বলছি, ওকে খুঁজে বের করো, তারপর আমার সামনে বসে জিজ্ঞেস করো কেন তোর সাথে এমন করলো, কী এমন হয়েছিল যার জন্য ও তোকে ছেড়ে যাওয়ার মতো এত একটা বড় সিদ্ধান্ত নিল। ও কোথায় গেছে, কোথায় আছে, এসব জানতে হলে তিশাকে আগে খুঁজে বের করতে হবে। আর আমি জানি তিশাকে তুই ছাড়া কেউ খুঁজে বের করতে পারবে না, তাই আগে তোকে আগের জিসান হতে হবে। এইভাবে দেবদাস হয়ে থাকলে তুই কখনো তিশাকে পাবি না। তাই বলছি ভাই, ঘর থেকে বের হয়ে নিজেকে শক্ত করো আর মাঠে নেমে আস। জিসান অবাক হয়ে ভাইয়ের কথাগুলো শুনলো। ভাই আগে কেন আসলে না?
তুমি ঠিকই বলেছো, আমি বেকুবের মতো শোক পালন করছি। আর না, অনেক হয়েছে জিসান। এবার নিজে একটা সিগারেট ধরে তিসের একটা ছবি দেয়ালে লাগানো তার সামনে এসে দাঁড়ালো। তুই যেখানে থাকোস তোকে আমি খুঁজে বের করবো, দুনিয়ার যে প্রান্তে থাকোস তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না।